প্রিয় স্বপ্নজয়ী শিক্ষার্থীরা, তোমরা যারা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো, তোমাদের ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে। তাই তোমাদের দরকার একটি সাজানো গুছানো সাজেশন এবং প্রচুর মডেল টেস্ট সলভ করা। তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা শিক্ষা ফাইনাল সাজেশন অ্যান্ড মডেল টেস্ট বইটি। বইটিতে থাকছে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশের সাথে 50 সেট মডেল টেস্ট, যা তোমার ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বইটি কিনলে তুমি পাবে আমাদের ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সাম দেওয়ার সুযোগ। বইটি পাওয়া যাচ্ছে বাংলাদেশের সকল অভিজাত লাইব্রেরিতে এবং অনলাইন শপে। তোমরা যারা বিশ্ববিদ্যালয় কিংবা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, লাইব্রেরিতে গিয়ে একবার হলেও বইটি দেখার অনুরোধ রইল। বই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসিয়াল পেজে ইনবক্স করুন। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আমাদের বাংলা ম্যারাথন ক্লাসের দ্বিতীয় পর্ব নিয়ে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই লিখছেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবার সালাম গ্রহণ করলাম। কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু ঝটপট কমেন্ট করে জানান। আমরা দেখতে চাই কোন জেলার শিক্ষার্থী আজকের ক্লাসে সবচেয়ে বেশি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বাংলা সাহিত্যের ইতিহাসটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকের ক্লাসে বাংলা সাহিত্যের গদ্য পার্টটা নিয়ে আলোচনা করব, যেখান থেকে আপনাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে, না আসার সম্ভাবনা কোনোভাবেই নাই। সো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন ঝটপট বন্ধুদেরকে একটু ক্লাসটা শেয়ার করে দেন, মেনশন করে দেন, এবং আজকের ক্লাস সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু গত ক্লাসের মতো থাকবে ক্লাসের সম্পূর্ণ পিডিএফ একদম বিনামূল্যে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন। বন্ধুদেরকে একটু দ্রুত মেনশন করে দেই। যেমন গত ক্লাসে আমরা এই 7 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়াইছি শিক্ষা পেজের শিক্ষা বইয়ের। আজকে আমরা আলোচনা করব এই শিক্ষা বইয়ের আমাদের প্রথমে আছে অপরিচিতা, একটি গদ্য আছে। আপনারা জানেন অপরিচিতা থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, অপরিচিতা থেকে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসে। তো যারা অপরিচিতা থেকে পরীক্ষা প্রশ্ন আসে তাদেরকে আমি বলি, যেহেতু আমাদের পরীক্ষা সামনে খুব শীঘ্রই, আমরা বইটা দাগিয়ে আপনাদেরকে পড়াবো এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেমন এখানে আছে অপরিচিতা, কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে। মনে রাখবেন, একটা কাব্যগ্রন্থ, একটা গল্পগ্রন্থ অথবা প্রবন্ধ হোক, যাই হোক, সবসময় মনে রাখতে হবে এই গ্রন্থটার নাম যেন কোনোভাবে বানান ভুল না হয়। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এই কাজটা করো। যেমন রিটেন অংশে আমি গত বছর অফলাইনে ক্লাস নিতে গিয়ে খাতা দেখতে গিয়ে দেখলাম অনেক শিক্ষার্থী শামসুর রহমান লিখে। কি লিখে? শামসুর রহমান। লেখকের নাম হচ্ছে শামসুর রহমান। না, এটা ভুল। লেখকের নাম হচ্ছে শামসুর রাহমান। রাহমান। এই ছোট ছোট ভুলগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে। যেমন আমি বলছি, এই অপরিচিতা থেকে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসে। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর, জন্ম মৃত্যু সাল জীবনও কোনোদিন ইংরেজিটা আসবে না, আর যদি আসে তাহলে কাকতালীয় ভাবে। আপনারা জেনে নেবেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল বাংলা কোন সালটা, এইটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে। সবসময় কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ এই দুইজন লেখকের ক্ষেত্রে জন্মসাল এবং মৃত্যু সালটা বাংলা কোন সাল, এটা একটু খেয়াল রাখবেন। যেমন এখানে আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 25শে বৈশাখ 1268 খ্রিস্টাব্দে, 1268 বঙ্গাব্দে, 1268 বঙ্গাব্দে, এবং তিনি মৃত্যুবরণ করেন 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দে। আর যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে বলে রাখি, আমি আপনাদের কমেন্টগুলো পড়ছি শিক্ষা পেজ থেকে। তো যে যেই পেজ থেকে যুক্ত আছেন সবাই একটু শিক্ষা পেজটা থেকে কমেন্ট করবেন যেন আমি আপনাদের কমেন্টগুলো পড়তে পারি।
আর আজকের ক্লাসটি একই সাথে মিহির জিকে এবং শিখা এবং অর্ণব স্যার এই 3টা পেজের সৌজন্যে ক্লাসটি হচ্ছে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আরো অনেকগুলো পেজ এবং গ্রুপ থেকে একই সাথে সম্প্রচারিত হচ্ছে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাই একটু কষ্ট করে আমাদের এই শিখা পেজ থেকে কমেন্ট করবেন। আমরা মিহির জিকে, শিখা এবং অর্ণব স্যার আমরা সবগুলো পেজ থেকে এবং গ্রুপ থেকে একই সাথে সম্প্রচার হচ্ছে। ওকে, আমরা একটু আসি এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল দেখেন, সবসময় মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল দুইজনের জন্ম মৃত্যু সাল বাংলাটা শিখবেন। ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুরের 9টা ছদ্মনাম আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভানুসিংহ ঠাকুর। নাম কি? ভানুসিংহ ঠাকুর। তিনি নবীন কিশোর শর্মা নামেও তিনি বিভিন্ন সাহিত্যকর্ম রচনা করেছেন। ভানুসিংহ ঠাকুর, নবীন কিশোর শর্মা, দিকশূন্য ভট্টাচার্য, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা, এগুলো হচ্ছে আমাদের রবি ঠাকুরের ছদ্মনাম। এগুলো কি? রবি ঠাকুরের ছদ্মনাম। এরকম আরো 9টা ছদ্মনাম আছে আমাদের এই রবি ঠাকুরের। কিন্তু এই ছদ্মনামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো আপনার ভর্তি পরীক্ষায় আপনাকে মুখস্থ করতে হবে। একটু খেয়াল করি। আছে পিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম হচ্ছে সারদা দেবী। এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার নাম কি? দাদার নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। অনেক শিক্ষার্থী কি করে, তার বইয়ের নাম, তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের জায়গায় মায়ের নাম দেয়। আমার এক বন্ধু একবার এই কাজ করছিল ক্লাসে। তো আমি বলি সারদা দেবী হচ্ছে তার মায়ের নাম, সারদা দেবী তার মায়ের নাম, আর ভবতারিণী দেবী বা মৃণালিনী দেবী তার বউয়ের নাম বা ওয়াইফের নাম। ঠিক আছে? এই ভবতারিণী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম হচ্ছে ভবতারিণী দেবী, আমাদের এই খুলনার ডিহির মেয়ে। ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এলাকার ছেলে, আমাদের এলাকার জামাই। ঠিক আছে? বাংলার জামাই। তো রবীন্দ্রনাথ ঠাকুরের বউয়ের নাম হচ্ছে বা ওয়াইফের নাম হচ্ছে ভবতারিণী দেবী। তিনি ভালোবেসে নাম দিয়েছেন মৃণালিনী দেবী। নাম দিয়েছেন কি? মৃণালিনী দেবী। ঠিক আছে? তার একটা গার্লফ্রেন্ড ছিল, নাম ছিল নলিনী, তার সাথে নাম মিলিয়ে রাখছে। ঠিক আছে? ওকে, আসি। তার পিতামহী, তার পিতামহী মানে হচ্ছে দাদি, 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 গ্র্যান্ড মাদার। গ্র্যান্ড মাদার নাম কি ছিল? দিগম্বরী দেবী। কি ছিল? দিগম্বরী দেবী। তিনি বিবাহ করেন 1833 সালে ভবতারিণী দেবীকে, যাকে পরবর্তীতে তিনি নাম দেন মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে পারিবারিক তথ্য থেকে এর চেয়ে বেশি তথ্য আসে না। আসে তিনি কোন বংশের ছিলেন। তিনি কুশারী, জগন্নাথ কুশারী ছিল তার পূর্বপুরুষ। তিনি ছিলেন কুশারী বংশের। কোন বংশের? কুশারী, কুশারী। তিনি পিরালি ব্রাহ্মণ ছিলেন। যদি বলা হয় বংশে কি? পিরালি ব্রাহ্মণ, পিরালি ব্রাহ্মণ। তার গোত্রের নাম হচ্ছে কুশারী। তার পূর্বপুরুষ ছিল জগন্নাথ কুশারী। এর বাইরে আর তার পৈতৃক নিবাস থেকে বা পৈতৃক পরিচয় থেকে প্রশ্ন আসে না। ওকে, আমরা আলোচনা করলে অনেক কিছু আলোচনা করতে পারবো, কিন্তু আমাদের সময় স্বল্প। এখন আলোচনা করতে হবে একদম পয়েন্ট ধরে, যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, যেগুলো পরীক্ষা পড়লে আসবে, এইরকম প্রশ্ন পড়তে হবে। আসি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরস্কার। রবি ঠাকুরের পুরস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার, যা পেয়েছিলেন 1913 সালে। কত সালে? 1913 সালে। তিনি গীতাঞ্জলি অনুবাদ করার কারণে, গীতাঞ্জলির আমরা অনেকেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পাইছে। তথ্যটা বহুল প্রচলিত হলো, এটা ভুল তথ্য, কিন্তু পরীক্ষা আসলে আমরা গীতাঞ্জলি দিতে হয়, কিছু করার নাই। মূলত রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি তিনি রচনা করেছিলেন। পরবর্তীতে এই গীতাঞ্জলি কাব্যটির তিনি ইংরেজিতে অনুবাদ করেন। এই ইংরেজি অনুবাদের নাম ছিল সং অফারেন্স, যেই গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমাদের উপমহাদেশে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। দেখেন, এই নোবেল পুরস্কার যে বছর পায় সে বছরই তাকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেওয়া হয়। 26 ডিসেম্বর 1913 সালে ডিলিট উপাধি দেয়। যদিও পরীক্ষায় এই তথ্যটা আসবে না, তারপর একটু বলে রাখলাম। 26 ডিসেম্বর 1933 সালে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেওয়া হয়। এখন আমাকে বলতেই পারেন, ভাই ডিলিট মানে কি? ডিলিট মানে হচ্ছে ডক্টর অব লিটারেচার পুরস্কার। ডক্টর অব লিটারেচার পুরস্কার, ডক্টর অব লিটারেচার পুরস্কার। এরপর সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেয় কত সালে? এটা গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডক্টর অব লিটারেচার পুরস্কার দেওয়া হয় 1936 সালে। 1936 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কি বলা হয়? প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। তাহলে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় থেকে তিনি যদি পুরস্কার পায়, তাহলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কি পুরস্কার দিবে না? অফকোর্স দেবে, কেন নয়। প্রাচ্যের অক্সফোর্ড থেকে পাইছে 1936 সালে, আর অরিজিনাল অক্সফোর্ড থেকে পাইছে তিনি 1940 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই পুরস্কারগুলো আপনাকে জানতে হবে। দেখেন, একটু খেয়াল করি, গীতাঞ্জলি প্রসঙ্গে আমি একটু বলি। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনা করেছিলেন 1910 সালে। কত সালে? 1910 সালে। যার ইংরেজি অনুবাদ করা হয় সং অফারেন্স নামে। সং অফারেন্স নামে 1912 সালে। কত সালে? 1912 সালে। যার ভূমিকা লিখেছিলেন
WB ইয়েটস, যার পূর্ণ নাম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস, তার ইংরেজি নাম হচ্ছে WB ইয়েটস, মানে সংক্ষিপ্ত নাম। ডাব্লিউ তে হচ্ছে উইলিয়াম, বি তে হচ্ছে বাটলার, ওয়াই তে হচ্ছে ইয়েটস, WB ইয়েটস, এই হচ্ছে তার নাম, যিনি কিনা এই গ্রন্থের ভূমিকা রচনা করেছিলেন। এই যে সং অফ অরেঞ্জ গ্রন্থটি 1912 সালে রচনা হয়। পরবর্তীতে এই গ্রন্থের জন্য 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। এরপর আসি, এই নোবেল পুরস্কার কি আমাদের বাঙালি জাতি শান্তিতে থাকতে দেবে? না। 1904 সালে 24 মার্চ শান্তিনিকেতন থেকে নোবেল পুরস্কারটি চুরি হয়ে যায়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার কত সালে চুরি হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরি হয়ে যায় 1900। আসসালামু আলাইকুম। জি 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 ভাইজান। জি 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 ভাইজান, ভালো আছেন? জি জি, আমি তাহলে কালকে পাঠিয়ে দিচ্ছি ভাই। হ্যাঁ, ঠিক আছে। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো একটু খেয়াল করি, আমরা বলছিলাম 2004 সালে তিনি কি পান? 2004 সালে তিনি 2004 সালে তিনি শান্তিনিকেতন থেকে তার এই যে সুন্দর একটা কিউট একটা নোবেল পুরস্কার, এটা চুরি হয়ে যায়। 2004 সালে এই পুরস্কারটা চুরি হয়ে যায়। তাহলে দেখলাম আমরা পুরস্কার পাইছি কি গ্রন্থের জন্য। দেখেন প্রশ্ন কিভাবে আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কোন গ্রন্থের জন্য? নোবেল পুরস্কার পাইছে সং অফ অরেঞ্জের জন্য। একটু আমি একদম ক্লিয়ার করে বলি কিভাবে প্রশ্ন আসবে। রবি ঠাকুর নোবেল পুরস্কার পাইছে কোন গ্রন্থের জন্য? সং অফ অরেঞ্জের জন্য। কত সালে এটা রচনা হয়েছে? 1912 সালে। এই তিনি নোবেল পুরস্কার পায় কত সালে? 1913 সালে। আর নোবেল পুরস্কার চুরি হয় কত সালে? 2004 সালে। এই তথ্যগুলো আপনার জন্য একটু গুরুত্বপূর্ণ, এই তথ্যগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। এখন আসি, রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরু হিসাবে আখ্যা দেন কে? আমরা বলি না রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি বলি কবিগুরু, কবিগুরু রবি ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, এবছরও আসতে পারে। দেখেন জায়গাটা আমি বলি, রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরু উপাধি দেন কে? এটা আসে নাই, কিন্তু আসছে কি, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভোরের পাখি উপাধি দেন কে? এটা পরীক্ষায় আসছে, এটা পরীক্ষায় আসছে। তাহলে আপনি বলতেই পারি, আমি বলতেই পারি, যেহেতু ভোরের পাখি থেকে পরীক্ষা আসছে প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি উপাধি দিয়েছিলেন, আর এই বিহারীলাল চক্রবর্তী তাকে গুরু উপাধি দিয়েছিলেন, এটা কি আসবে না? যদি পরীক্ষা আসে বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুর, এভাবে আসছে প্রশ্নটা, রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি উপাধিটি দিয়েছেন কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। তাহলে বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরকে কি দিছে? বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরু উপাধি দিছে। কি উপাধি দিছে? গুরু উপাধি দিছে। তাহলে পরীক্ষা যদি আসে গুরু উপাধি, রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরু উপাধি দেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরু উপাধি দিছে বিহারীলাল চক্রবর্তী। আর বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুর কি দিছে? রবীন্দ্রনাথ ঠাকুর দিছে ভোরের পাখি। কি দিছে? ভোরের পাখি উপাধি দিছে। তারপর আসি, রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব, গুরুদেব উপাধি দেন কে? পরীক্ষা আসতেই পারে, রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দেন মহাত্মা গান্ধী। কে দিছে? মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব, গুরুদেব উপাধি দিছে কে? মহাত্মা গান্ধী। বিশ্বকবি, আমরা যে কথায় কথায় বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি না যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে দিল? রবি ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিছে ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়। ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়, তার নাম হচ্ছে ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়, ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়। যদি পরীক্ষা প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিছে ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়, ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়। তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, নিজের বাস্তব লাইফে হইলে এই তথ্যটা জেনে রাখা উচিত। আমরা কথায় কথায় বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে বিশ্বকবির নামটা দিল কে? এই বিশ্বকবি নামটা দিছে ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়, ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর আরো একটা সম্মানী পুরস্কার পেয়েছিলেন, সেটা হচ্ছে নাইট বা স্যার উপাধি, নাইটহুড বা স্যার উপাধি। ব্রিটিশ সরকার কর্তৃক তৎকালীন সময়ে 1915 সালে 3 জুন রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইটহুড অথবা স্যার উপাধিটি দেন তৎকালীন ব্রিটিশ সরকার। কিন্তু এই পুরস্কারটি রবীন্দ্রনাথ ঠাকুর 13 এপ্রিল 1919 সালে তিনি এই উপহারটি বা এই উপাধিটি তিনি পদত্যাগ করেন। তিনি কি করছে? উপাধিটি তিনি ত্যাগ করেন, উপাধিটি তিনি ত্যাগ করেন। কেন ত্যাগ করছিলেন? কেন ত্যাগ করছিলেন? জোয়ালানবার্গের একটা হত্যাকাণ্ড হয়েছিল, এই হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ ব্রিটিশদের এই উপাধিটি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কি করেন? ত্যাগ করেন, মানে ত্যাগ করেন, পরিত্যাগ করছে আর কি। ওকে, কার কোনো প্রশ্ন?
এনি কোশ্চেন? ওকে, এরপর আসি। বিবিসি বাংলা বিভাগ কর্তৃক একটা জরিপ হয়। বিবিসি বাংলা বিভাগ কর্তৃক বিবিসি বাংলা বিভাগ কর্তৃক একটা জরিপ হয় 2004 সালে। কত সালে? 2004 সালে। 2004 সালে বিবিসি বাংলা বিভাগ, এই বিবিসি বাংলা বিভাগ কর্তৃক বাংলা বিভাগ কর্তৃক 2004 সালে একটা জরিপ হয়। সে জরিপে লিস্ট করছে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের তালিকা করছে। একটা কি করছে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের তালিকা। সেই তালিকায় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ছিল দ্বিতীয়। কত ছিল? দ্বিতীয়। আর প্রথমটা জীবনে পরীক্ষায় আসবে না, এবছর অ্যাটলিস্ট আসবে না। আমরা জানি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নাম নেওয়া যাবে না। নাম কি বলেন? বলা যাবে না। ওকে, আসি। বিবিসি বাংলা বিভাগ কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কত? রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে দ্বিতীয়। রবীন্দ্রনাথ ঠাকুর কত? দ্বিতীয়। আর আমাদের কাজী নজরুল ইসলাম হচ্ছেন তৃতীয়। কাজী নজরুল ইসলাম কত? তৃতীয়। তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথ কত? রবীন্দ্রনাথ হচ্ছে সেকেন্ড। আর থার্ড কে? থার্ড হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। এখন আমাকে বলেন কে কে আজকের ক্লাসটা লং টাইম করতে চান? কে কে আজকের ক্লাসটা লং টাইম করতে চান? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান কে কে আজকের এই ক্লাসটা লং টাইম করতে চান, ডিটেলস পড়তে চান। সবাই একটু কমেন্ট করে জানান কে কে আজকের ক্লাসটা ডিটেলস পড়তে চান, লং টাইম। কতক্ষণ ক্লাস চলবে বলেন? কতক্ষণ চলবে ক্লাস? লাগবে ক্লাস কতক্ষণ চলবে? ক্লাস কতক্ষণ চলবে বলেন দেখি? সমস্যা নেই। আজকের ক্লাস কতক্ষণ চলবে বলেন? কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? কয়টা পর্যন্ত করতে পারবেন? দেখি কয়টা পর্যন্ত আপনাদের ক্লাস করার এনার্জি আছে। কয়টা পর্যন্ত চলবে? ওকে, প্রথম গ্রামীণ ক্ষুদ্র ঋণ চালু করেন কে? আসবে না পরীক্ষা এটা, কারণ প্রথম গ্রামীণ ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট সিস্টেম চালু করছিল আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারের টাকাটা পাইয়া ভাবছিল যে এই অঞ্চলে অ্যাটলিস্ট একটা ইয়ে হোক, মানুষের ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষের জন্য আমরা কি করি, একটু সাহায্য সহযোগিতার ব্যবস্থা করি, আমরা একটা ঋণের ব্যবস্থা করি। এই ঋণ কিন্তু ক্ষুদ্র ঋণ চালু করছে কে? ক্ষুদ্র ঋণ চালু করছে আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর। ক্ষুদ্র ঋণ চালু করছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। একটু খেয়াল করি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমরা সবাই জানি যে অনেকে বলবেন ভাই এই ক্ষুদ্র ঋণ তো চালু করছে ডক্টর ইউনূস। না, সর্বপ্রথম চালু করছিল এই রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারের টাকাগুলো এসে ইনভেস্ট করছিল, কিন্তু সে আর তুইলা নিতে পারে না, সাকসেস হয় নাই। ঠিক আছে? ওকে, আমি 4-5 ঘন্টা করতে চাই, আমি 4-5 ঘন্টা। স্যার ব্যাকরণ অংশ করাবেন? ব্যাকরণ অংশ আজকের এই আমাদের ফার্স্ট পার্টটা আমরা আশা করি আমরা 2 লেকচারে শেষ করব। ফার্স্ট পার্টটা আমরা 2টা লেকচারে শেষ করব। যদি শেষ করতে পারি তাহলে আমরা সেকেন্ড ধাপে আমরা 3 নাম্বার ক্লাস থেকে শুরু হবে আমাদের ব্যাকরণ ক্লাস। ম্যারাথন ক্লাসগুলো যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের লং টাইম ক্লাস নিব এবং আপনাদেরকে এগুলো সমাধান করে দিব। আপনাদের এনার্জি থাকলে আমার সমস্যা নাই, ইনশাল্লাহ ক্লাস চলবে। ওকে, সবাই একটু লিখি। এরপর আসি, আমরা বলছি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, যা নেওয়া হয়েছে গীত বিতান কাব্য থেকে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন কাব্যগ্রন্থ থেকে আমাদের এই জাতীয় সঙ্গীত নেওয়া হয়েছে, তাহলে হবে গীত বিতান কাব্যগ্রন্থ থেকে এই জাতীয় সঙ্গীত নেওয়া হয়েছে। গীত বিতান কাব্যগ্রন্থ থেকে জাতীয় সঙ্গীত নেওয়া হয়েছে। গীত বিতান কাব্যগ্রন্থ থেকে জাতীয় সঙ্গীত নেওয়া হয়েছে। এরপরে আসি, জাতীয় সঙ্গীতটি একটু খেয়াল করি। জাতীয় সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় কোথায়? জাতীয় সঙ্গীত প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। 25 লাইনের একটা গান ছিল, এটা মূলত একটা 25 লাইনের, এটা একটা 25 লাইনের গান ছিল, যেখান থেকে প্রথম 10 লাইনকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়। প্রথম 10 লাইন কি হয়েছে? বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়। পরবর্তীতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাদ্যযন্ত্রের সাহায্যে বাজানো হয় কত লাইন?
বাদ্যযন্ত্রের সাহায্যে সাজানো হয় 4 লাইন। বাদ্যযন্ত্রের সাহায্যে বাজানো হয় কয় লাইন? 4 লাইন। তাহলে এই জাতীয় সঙ্গীত থেকে কি কি প্রশ্ন আসতে পারে একটু খেয়াল করি। জাতীয় সঙ্গীত থেকে প্রশ্ন আসতে পারে কি কি একটু খেয়াল করি। জাতীয় সঙ্গীত থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে জাতীয় সঙ্গীত নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে, জাতীয় সঙ্গীত নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে, জাতীয় সঙ্গীত নেওয়া হয়েছে গীত বিতান কাব্যগ্রন্থ থেকে। জাতীয় সঙ্গীত প্রথম প্রকাশিত হয় কত সালে? জাতীয় সঙ্গীত প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। জাতীয় সঙ্গীতটি প্রথম কত লাইন জাতীয় সঙ্গীত হিসাবে নেওয়া হয়? গ্রন্থে এই কবিতার 25 লাইনের কবিতা থেকে মাত্র 10 লাইনকে জাতীয় সঙ্গীত হিসাবে নেওয়া হয়। 10 লাইনকে কি করা হয়? জাতীয় সঙ্গীত হিসাবে নেওয়া হয়। রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত লাইন বাজানো হয়? রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের 4 লাইন বাজানো হয়। কত লাইন বাজানো হয়? 4 লাইন বাজানো হয়। 4 লাইন বাজানো হয়। 4 লাইন বাজানো হয়। 4 লাইন বাজানো হয়। ওকে, এরপর আসি রবীন্দ্রনাথ ঠাকুর। একটু খেয়াল করি, রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা মার কততম সন্তান? রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা মার 15তম সন্তান। কততম সন্তান? রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা মার 15তম সন্তান। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে 15টা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মার 15টা সন্তান, যার মধ্যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ছিল 14তম এবং ছেলেদের মধ্যে পুত্রদের মধ্যে তিনি ছিল 8ম পুত্র। কি ছিল? 8ম পুত্র। তাহলে রবীন্দ্রনাথরা কত ভাই? 15 ভাই বোন। কত ভাই বোন? 15 ভাই বোন। তার মধ্যে রবীন্দ্রনাথ হচ্ছে 14তম। রবীন্দ্রনাথ কততম? 14তম। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে 14তম। চিন্তা করেন, 14তম। এর জন্যই আজকাল রবীন্দ্রনাথ খুঁজে পাওয়া যায় না, কারণ 14 জন ছেলে ভাই বোন হয়ও না, আর রবীন্দ্রনাথ আসে না। তাহলে রবীন্দ্রনাথ কততম ছিল? 14তম। আর ছেলেদের মধ্যে ভাইদের মধ্যে তিনি ছিল 8ম পুত্র, মানে ছেলেদের মধ্যে তিনি ছিল 8ম। ছেলেদের মধ্যে কত ছিল? 8ম পুত্র। 8ম পুত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার দেখেন, একটু খেয়াল করি। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার ছিল পিরালি ব্রাহ্মণ। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার কি ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার ছিল পিরালি ব্রাহ্মণ। কি ছিল? পিরালি ব্রাহ্মণ। তার পারিবারিক উপাধি কি ছিল? তার পারিবারিক উপাধি ছিল কুশারী। পারিবারিক উপাধি কি ছিল? কুশারী। তার পূর্বপুরুষ কে ছিল? তার পূর্বপুরুষ ছিল জগন্নাথ কুশারী। তার পূর্বপুরুষ কে ছিল? তার পূর্বপুরুষ ছিল জগন্নাথ কুশারী। জগন্নাথ কুশারী আমি একটু আগেই বলছি। তার 70 বছর বয়সে তিনি ছবি আঁকা শুরু করেন। মানুষ আমরা ছোটবেলা থেকে ছবি আঁকা শুরু করি, কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 70 বছর বয়স যখন হয়েছে তখন তিনি স্কেচ বা ছবি আঁকা শুরু করে। এই 70 বছরের পরে যতদিন তিনি বেঁচে ছিলেন, এই সময় প্রায় তিনি 2000-এর উপরে তিনি ছবি আঁকছেন। কত হাজার? 2000 ছবি আঁকছেন। 2000। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন 2বার। ঢাকায় আসেন অফিসিয়ালি কয়বার? 2বার। অফিসিয়ালি 2বার তিনি ঢাকায় আসেন। অফিসিয়ালি 2বার তিনি ঢাকায় আসেন। ওকে, এরপর একটু আসি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো মনে রাখতে পারি না। পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস? নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নয়? নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? এরকম পরীক্ষায় কিন্তু আমাদের প্রশ্ন রেগুলার আসে। তাহলে আমরা একটু দেখি এরকম প্রশ্ন আসলে উত্তর কি হবে। রবীন্দ্রনাথ ঠাকুর দেখেন, মনে রাখবেন কিভাবে আমি বলে দিচ্ছি আজকে ক্লাসে। মনে রাখবেন কিভাবে, স্ক্রিনশট নিও। মনে রাখবেন কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো মনে রাখবেন কিভাবে একটু খেয়াল করি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো মনে রাখবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপন্যাসগুলোর মধ্যে মনে রাখবেন 2 বোন। একটা পরিবারে কয়টা বোন আছে? 2টা বোন আছে। একটা পরিবারে কয়টা বোন? 2টা বোন আছে। তারা এত পরিমাণ ঝগড়াটে, একজন আরেকজনকে দেখতেই পারে না। তাহলে একজন আরেকজনকে দেখতে পারে না। একজন যদি ঘরে থাকে আরেকজন থাকে কোথায়? বাইরে। একজন ঘরে থাকলে আরেকজন থাকে কোথায়? বাইরে। তারা একটু খেয়াল করেন, একজন ঘরে থাকলে আরেকজন বাইরে থাকে। তাহলে তার পরিবারের সদস্য কত? 2টা বোন আছে আর বাবা মা আছে। তার মানে পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। পরিবারের সদস্য সংখ্যা কয়জন? 4 জন। তাহলে একটু দেখি, এক বোনের নাম হচ্ছে গোরা, আরেক বোনের নাম হচ্ছে চতুরঙ্গ। এক বোনের নাম গোরা, আরেক বোনের নাম কি? চতুরঙ্গ। এক বোনের নাম গোরা, আরেকজনের নাম হচ্ছে চতুরঙ্গ। একটু খেয়াল করি, এক বোন আরেক বোনের চোখের বালি। এক বোন আরেক বোনের কি? চোখের বালি। তাহলে একটু খেয়াল করি, পরিবারে 2টা বোন আছে। কয়টা বোন আছে? 2 বোন। একজন ঘরে থাকলে আরেকজন থাকে কোথায়? বাইরে। তারা দেখেন, একটু খেয়াল করি, তারা পরিবারের সদস্য সংখ্যা কয়জন? 4 জন। তাহলে 2 বোন ঘরে বাইরে 4 অধ্যায়
গোরা, এক বোনের নাম গোরা, আরেক বোনের নাম হচ্ছে চতুরঙ্গ। তারা দুইজন কি করে, একজন আরেকজনের চোখের বালি, একজন আরেকজনের চোখের বালি। তারা দুই বোন কেন একসাথে এত ঝগড়া লাগে? কারণ দুই বোনে এক ছেলেকে পছন্দ করে, ছেলের নাম হচ্ছে রাজর্ষি। দুই বোন মিলে কয় ছেলেকে পছন্দ করে? এক ছেলেকে পছন্দ করে, ছেলের নাম হচ্ছে রাজর্ষি। ছেলের নাম কি? রাজর্ষি। এই গোরা একদিন কি করছে, লুকায় লুকায় এই রাজর্ষির সাথে যোগাযোগ করছে। রাজর্ষির সাথে কি করছে? যোগাযোগ করছে। যোগাযোগ করেছে কোথায়? যোগাযোগ করছে মালঞ্চ বা ফুলের বাগানে। যোগাযোগ করছে কোথায়? মালঞ্চ বা ফুলের বাগানে। সেখানে যোগাযোগ করে বলতেছে, জানো আমি আসার সময় না আমার বড় বোন আমাকে দেখে ফেলছে, যদি জানতে পারে আমি আজকে যোগাযোগ করছি তাহলে আমাকে মাইরেই ফেলবে, চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। কি করবে? বিয়ে করে ফেলবে। তাহলে বিয়ে করবে কোথায়? বিয়ে করবে বউ ঠাকুরানির হাটে। বিয়ে করবে কোথায়? বউ ঠাকুরানির হাটে। তাহলে এই যে একটু খেয়াল করি, বউ ঠাকুরানির হাটে বিয়ে করছে। এখন নৌকা করে বাসায় যাচ্ছিল, যাওয়ার সময় নৌকা ডুবিতে আমাদের রাজা মারা গেছে, মানে রাজার ছেলে রাজর্ষি মারা গেছে। এই কষ্টে শোকে আমাদের গল্পের নায়িকা বাসায় এসে একটা কবিতা লিখছে, নাম দিছে শেষের কবিতা। নাম দিছে কি? শেষের কবিতা। তাহলে মাথায় রাখতে হবে যে পরিবারে বোন আছে দুই বোন, একজন ঘরে থাকলে আরেকজন থাকে বাইরে। তারা পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। এক বোনের নাম গোরা, আরেক বোনের নাম হচ্ছে চতুরঙ্গ। একজন আরেকজনের চোখের বালি, একজন আরেকজনের চোখের বালি। এক বোনের দুই বোন মিলে পছন্দ করে রাজর্ষিকে। দুই বোন মিলে পছন্দ করে কাকে? রাজর্ষিকে। তারা দুইজন মিলে কি করছে, একদিন এক বোন যোগাযোগ করছে। কি করছে? যোগাযোগ করছে। যোগাযোগ করছে কোথায়? মালঞ্চতে। মালঞ্চতে যোগাযোগ করে তারা কি করলো? বিয়ে করলো। কোথায় বিয়ে করলো? বউ ঠাকুরানির হাটে। নৌকা দিয়ে যাচ্ছিল, নৌকা গেল ডুবে। নৌকা ডুবিতে রাজা ছেলে রাজর্ষি মারা গেছে। নায়িকা বাসায় এসে শেষের কবিতা রচনা করছে। এই টেকনিকের মাধ্যমে আপনি চাইলে এই টেকনিকের মাধ্যমে আপনি চাইলে এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত উপন্যাসগুলো, এই 12টা প্রকাশিত উপন্যাস, এছাড়াও একটা মতান্তর আছে। সেই উপন্যাসটার নাম হচ্ছে প্রজাপতির উপন্যাস। এই উপন্যাসটা নিয়ে একটু মতভেদ আছে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এটাকে বলছে যে কাঁচা হাতের লেখা বলে তিনি আখ্যা দিয়েছেন। তারপর আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের এই 12টা উপন্যাস প্রকাশিত উপন্যাস। এছাড়া আরো একটা উপন্যাস আছে, সেটা হচ্ছে অপ্রকাশিত উপন্যাস। বলেন তো অপ্রকাশিত উপন্যাসের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে করুণা। রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রকাশিত উপন্যাসের নাম কি? 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 করুণা। করুণা লিখে রাখেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে করুণা। আরেকটা লিখবেন, প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানির হাট। প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? বউ ঠাকুরানির হাট। দেখেন আমাদের শিক্ষা বইয়ে কি সুন্দর করে দেয়া আছে যে মনে রাখবেন, দেখেন লেখা আছে মনে রাখবেন শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ, তবে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রোমান্টিক কাব্যধর্মীয় উপন্যাস। রোমান্টিক কাব্যধর্মীয় উপন্যাস। তাহলে আমি কি বললাম দেখেন একটু খেয়াল করেন। প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানির হাট, অপ্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে করুণা। মনে রাখবেন শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ, আর শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যধর্মীয় উপন্যাস। ওকে, এরপরে আসি। সবার লেখা হয়েছে? সবার নোট ডান? যদি নোট ডান হয়ে থাকে সবাই একটু লিখেন নোট ডান। সবাই একটু লিখেন নোট ডান। সবাই একটু লিখেন নোট ডান। নোট ডান। অপ্রকাশিত উপন্যাসের নাম করুণা। হ্যাঁ, অপ্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে করুণা। করুণা। অপ্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে করুণা। সবার লেখা হয়েছে? সবার লেখা হয়েছে? সবার কি নোট ডান? ওকে, এখন একটু আসি রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ কাজী নজরুল ইসলামের একটু খেয়াল করি, এদিকে আসেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলোর মধ্যে 56টা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ আছে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ আছে যেখান থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন আসে, প্রতি বছর পরীক্ষা প্রশ্ন আসে। যেমন কি কি সেগুলো? যেমন হচ্ছে বিচিত্রা, মহুয়া, জন্মদিন। এগুলো মনে রাখবেন কিভাবে? মনে থাকে না ভাই, কাব্যগ্রন্থের নাম মনে থাকে না। এনডিসি পাওয়া গেছে, নোট ডান এন্ড ক্লিয়ার। কোথায় ছিল এতদিন? এনডিসি, নোট ডান এন্ড ক্লিয়ার। ওকে, হ্যালো স্যার, হ্যালো, কি অবস্থা? তাসনিমা নূর, ভানু সিংহ ঠাকুর। বই আছে স্যার? বই থাকলে তো ভালো। বই যার কাছে শিখা ফাইনাল সাজেশন আমি পড়াচ্ছি আপনাদেরকে।
আমার লেখা এই শিখা ফাইনাল সাজেশন অ্যান্ড মডেল টেস্ট বইটি থেকে। তো যারা যারা আমাদের এই বইটা আপনাদের কাছে আছে, আপনারা চাইলে আন্ডারলাইন করে করে নোট করে করে পড়তে পারেন। এই বই থেকে আমি পড়াচ্ছি আপনাদেরকে। তো বইটা সাজেশন ধর্মী বই, শেষ মুহূর্তের জন্যই, এক সপ্তাহ পড়ে শেষ করার মতো বই। আমি এক সপ্তাহে ক্লাস নিয়ে শেষ করব। ওকে, বই দেখাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটু আসি, এই রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো আপনাদের মনে থাকে না। অনেক শিক্ষার্থী আছে যারা বলে আমার ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ মনে থাকে না, একটা সহজ টেকনিক বলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ মনে রাখার টেকনিক হচ্ছে, দেখেন, বিচিত্রা মহুয়ার জন্মদিনে চিত্রা কল্পনা মানুষী। কার জন্মদিন একটু খেয়াল করেন। বিচিত্রা মহুয়ার জন্মদিনে চিত্রা কল্পনা মানুষী গীতাঞ্জলিকে নিয়ে সোনার তরিবে বলাকা হলে বনফুল সিনেমা দেখতে যায়। আমার কথাটা শুনেন, গল্প করে করে পড়াচ্ছি, যদি গল্পটা মাথায় থাকে ইনশাল্লাহ আপনি পারবেন। বিচিত্রা মহুয়ার জন্মদিনে চিত্রা কল্পনা মানুষী গীতাঞ্জলিকে নিয়ে সোনার তরিবে বলাকা হলে বনফুল সিনেমা দেখতে যায়। বলাকা হচ্ছে বাংলাদেশের একটা জাতীয় সিনেমা হল, ঠিক আছে। ওকে, এরপর একটু দেখি, অর্ডার করছি, থ্যাংক ইউ। যারা অর্ডার করছে, বই আছে, বই আছে, কার কার কাছে বই আছে দেখি। ওকে, আমরা বলছি সন্ধ্যা সঙ্গীত, দেখেন একটু খেয়াল করেন। বিচিত্রা মহুয়ার জন্মদিনে চিত্রা কল্পনা মানুষই গীতাঞ্জলিকে নিয়ে সোনার তরিবে বলাকা হলে বনফুল সিনেমা দেখতে যায়। সেখানে সন্ধ্যা সঙ্গীত এবং প্রভাত সঙ্গীতের কণিকা ভেঙে গীতালির কুল জুড়ে আসে এক নবজাতক সেজুতি। মানে গীতালির কুল জুড়ে আসছে কে? নবজাতক সেজুতি। সেখানে পুনশ্চ পত্রপট করিও কোমল শেষ লেখা উৎসর্গ করে। পুনশ্চ পত্রপট করিও কোমল কি করছে? শেষ লেখা উৎসর্গ করে। সেখানে চৈতালি খেয়া পুরবী সঞ্চয়িতাকে কিছু না বলে ভানুসিংহ ঠাকুরের পদাবলী সিনেমা দেখতে চলে যায়। ভানুসিংহ ঠাকুরের পদাবলী সিনেমা দেখতে চলে যায়। সেখানে গিয়ে তারা ভানুসিংহ ঠাকুরের পদাবলী সিনেমা দেখতে না পেরে কবি কাহিনী দেখে চলে আসে। কবি কাহিনী দেখে চলে আসে। আমি যেভাবে বলছি, গল্পটা যদি ৩-৪ বার আপনি এভাবে বলতে পারেন, আশা করি পরীক্ষা প্রশ্ন আসলে আপনার মুখস্থ করা লাগবে না, অটোমেটিক্যালি আপনার মুখ দিয়ে চলে আসবে কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। মূলত আমাদের পরীক্ষা প্রশ্নগুলো কিভাবে আসে, যে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়, নিচের কোনটি নজরুলের কাব্য নয়, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নয়, এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। বই কিনতে কিনতে ফকির, বই কিনে কেউ ফকির হয় না ভাই। তুমি তো এডমিশন পরীক্ষা দিচ্ছ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও নাই। আমি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 40 থেকে 50,000 টাকার আমি বই কিনছি সংগ্রহশালা বানানোর জন্য। আমি বাংলা বিভাগের স্টুডেন্ট, বাংলা বিভাগে আমি ভর্তি হয়েছি, প্রতি বছর 50 থেকে 60,000 টাকার আমি বই কিনছি। বই কিনে কেউ ফকির হয় না। তুমি এডমিশনে কয়টা বই কিনবা? তুমি এডমিশনে বাংলাদেশের সবগুলো বই কিনলেও তুমি 10,000 টাকার বই কিনতে পারবা না। অথচ তুমি যদি পরীক্ষায় চান্স পাও, স্যার একটা স্ক্রিনশট নিব, একটু হ্যাঁ, আমি স্ক্রিনশট নেন, সমস্যা নাই। আর যারা স্ক্রিনশট নিয়ে কি করবেন, কয়টা স্ক্রিনশট নেবেন, এই বইটার প্রত্যেকটা পৃষ্ঠাই গুরুত্বপূর্ণ। এবং এই বই থেকে আমি গত বছর আপনাকে পৃষ্ঠা ধরে ধরে আমি দেখাইছি কিভাবে পরীক্ষার প্রশ্ন কমন আসছে। পরীক্ষা শেষ, গুচ্ছর পরীক্ষা শেষে আমি সবগুলো হাইলাইট করে করে দাগায় দাগায় দেখাইছি। তো যারা যারা এই বইটা কিনেন নাই, বইটা 152 পৃষ্ঠার বই। অনেকে দুই পাতার সাজেশন বিক্রি করে 400 250 টাকা 300 টাকা, ওগুলো ভালো লাগে। 152 পৃষ্ঠার বই, বইটার দাম হচ্ছে 150 টাকা। বাজারে লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, রকমারিতে পাওয়া যাচ্ছে, ওফি লাইফে পাওয়া যাচ্ছে। আর যদি নাও নিতে পারেন, আমাদের থেকে সরাসরি কুরিয়ারের মাধ্যমে বই নিতে পারবেন। যারা বই নিতে চান, রকমারি থেকে সংগ্রহ করতে পারবেন, অথবা আমাদের থেকেও নিতে পারবেন, অথবা লাইব্রেরি, আপনার নিকটস্থ সকল লাইব্রেরিতে বই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। 150 টাকা বইয়ের দাম, ঠিক আছে। এই বইটা বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশ এবং 50 সেট সাজেশন, 50 সেট আপনার মডেল টেস্ট আছে। সাজেশনের পাশাপাশি 50 সেট মডেল টেস্ট আছে। 50 সেট মডেল টেস্ট, প্রায় 1000 প্রশ্নে আপনি পরীক্ষাও দিতে পারবেন এই বই কিনলে। ওকে, শুধু এটাই না রে ভাই, আরো আছে। এই বইয়ের উপর এই যে পেজ ভিত্তিক ক্লাস নিচ্ছি, বইয়ের উপর পেজ ভিত্তিক ক্লাস নিচ্ছি, এবং এই বইয়ের উপর আমাদের ফ্রি এক্সাম হচ্ছে। আজ রাত 9:30 ফ্রি এক্সাম 2 শুরু হচ্ছে। পেজ ভিত্তিক এক্সাম নিচ্ছি। আমরা শুধু বই বিক্রি করতেছি না, বইয়ের সাথে আপনাকে পড়াই দিচ্ছি, পুরোটা বই পড়াই দিচ্ছি। এবং এই বইয়ের উপর আপনাকে আমি পড়া দিচ্ছি যে আজকে অমুক থেকে অমুক পৃষ্ঠা পর্যন্ত পড়বা, এর উপর আমি পরীক্ষা নিব। আমি লাইভ এমসিকিউ এক্সাম নেই, সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি প্রশ্ন এইভাবে দাগাইতে পারবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারবেন। এবং পরীক্ষা দেওয়া শেষ, সাথে সাথে আপনি কয়টা ভুল করছেন, কয়টা সঠিক হয়েছে, কত নাম্বার নেগেটিভ পাইছেন, আপনি কত পাইছেন, কয়টা ভুল হয়েছে, সব ডিটেলস আপনার পরীক্ষার সাথে সাথে চলে আসবে। লাইভ এমসিকিউ এক্সাম পরীক্ষা দিতে পারবেন। আপনি হুবহু যেমন পরীক্ষা দিতেন ওইরকম করে পরীক্ষা দিতে পারবেন।
দিনাজপুরে নাই, তাহলে আপনারা একটু কষ্ট করে রকমারি থেকে নেন। রকমারির লিঙ্কটা দিয়ে দাও ভাইয়া। ওকে, ঠিক আছে, আমরা একটু আসি। বলছিলাম তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত, এই যে এতগুলো গ্রন্থের মধ্যে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ নিয়ে একটা কনফিউশন আছে। অনেক বইতে দেয়া আছে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল, আবার অনেক বইতেই দেয়া আছে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী। কোনটা সঠিক? কোনটা সঠিক একটু বলেন। দিনাজপুরে বই নাই? দিনাজপুরে গ্রিন লাইব্রেরিতে পাবেন, গ্রিন লাইব্রেরি। আমি মৌলভীবাজার থেকে। আর কে কোথা থেকে আছেন বলেন, আর কে কোথা থেকে আছেন? একটু আসি আমরা। বলছি তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? কবি কাহিনী। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কবি কাহিনী। একটু খেয়াল করি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। এটা নিয়ে একটা কনফিউশন কি, দেখেন একটু খেয়াল করি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? কবি কাহিনী। আর দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? বনফুল। তবে এই বনফুল কাব্যগ্রন্থের কবিতাগুলো 1876 সালে দুটি পত্রিকায় প্রকাশিত হওয়ায় অনেকেই মনে করেন বনফুল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ। না, মিথ্যা কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী। প্রথম প্রকাশিত যদি বলা হয় প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। প্রকাশিত যদি বলা হয় প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি হবে? প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হবে কবি কাহিনী। ওকে, এরপরে আসি আমরা, নিচে আসি। তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? তার শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম হচ্ছে সঞ্চিতা। শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সঞ্চিতা। মনে রাখবেন, সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থের নাম। তবে সঞ্চিতা যদি পরীক্ষা আসে, সঞ্চিতা কিন্তু আবার কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থের নাম। কাজী নজরুলের লেখা একটি কাব্যগ্রন্থ। কাজী নজরুলের লেখা একটি কাব্যগ্রন্থ। তাহলে একটু খেয়াল রাখবেন যে সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ, আর সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। সঞ্চয়িতা হচ্ছে আমাদের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম। ওকে, এখন একটু আসি যে কাব্যগ্রন্থ গেল, এখন আসি কাব্যনাট্য। প্রকৃতির প্রতিশোধ, মায়া খেলা এবং বিদায় অভিশাপ হচ্ছে তার কাব্যনাট্যর নাম। এরপর আসি গীতিনাট্য কি? বসন্ত হচ্ছে তার গীতিনাট্য, যা তিনি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। বসন্ত নাটকটি কাকে উৎসর্গ করেন? বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে তিনি উৎসর্গ করেন। বসন্ত নাটকটি কাকে উৎসর্গ করছে? বসন্ত নাটকটি তিনি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। বসন্ত নাটক কাকে উৎসর্গ করছে? কাজী নজরুল ইসলামকে। এরপরে আসি, তার একটা প্রহসনের নাম হচ্ছে বৈকুণ্ঠের খাতা। তার প্রহসনের নাম কি? বৈকুণ্ঠের খাতা। দেখেন আমি কি সুন্দর টেকনিক করে আপনাদেরকে লেখা দিছি। এগুলো বাজারে অন্য কোনো বইতে আছে কিনা আমি জানি না, তবে আপনাদের জন্য দেখেন আমি এই কাজটা করছি। মনে রাখবেন বৈকুণ্ঠের খাতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি প্রহসন। বৈকুণ্ঠের খাতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রহসন। তবে বৈকুণ্ঠের উইল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস। এই কাজটা আমি করছি, কারণ আপনি বাজারে অন্য বইতে এই জিনিসটা পাবেন না। বই তো অনেকেই পড়েন, কিন্তু বই যে পড়েন, বইয়ের সঠিক ভুল, আবার বইতে কনফিউশন সৃষ্টি হওয়া, এগুলো কঠিন, এগুলো কনফিউজড হয়ে যায় স্টুডেন্টরা। তাহলে একটু খেয়াল রাখতে হবে। বৈকুণ্ঠের খাতা রবি ঠাকুরের একটি প্রহসনের নাম, আর বৈকুণ্ঠের উইল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাসের নাম। ওকে, এরপর দেখেন আবার লেখা দিছি। মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্পের নাম হচ্ছে ঘাটের কথা। তবে প্রথম ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী। আমরা অনেক শিক্ষার্থী এইগুলোতে কনফিউজড হই যে প্রথম গল্প কি আর প্রথম ছোট গল্প কি। গল্প আর ছোট গল্পের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য আছে। রবি ঠাকুরের প্রথম গল্পের নাম হচ্ছে ঘাটের কথা, আর প্রথম ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী। ছোট গল্পের নাম কি? ভিখারিণী।
তারপর আসি, শেষ গল্পের নাম হচ্ছে মুসলমানির গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ গল্পের নাম হচ্ছে মুসলমানির গল্প, আর শেষ ছোট গল্পের নাম হচ্ছে ল্যাবরেটরি। প্রথম দেখেন, প্রথম গল্পের নাম ঘাটের কথা, প্রথম ছোট গল্পের নাম ভিখারিনী, শেষ গল্পের নাম মুসলমানির গল্প, শেষ ছোট গল্পের নাম হচ্ছে আবার ল্যাবরেটরি। এই জিনিসগুলা কিন্তু পরীক্ষায় আসলে আপনারা ভুল করেন, পরীক্ষায় আসলে আপনারা ভুল করেন। তাহলে আপনাকে কি করতে হবে? অফকোর্স এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে আপনাকে কি করতে হবে? নোটিস করতে হবে, নোটিস করতে হবে। ওকে, এরপর একটু আসি রবীন্দ্রনাথের নাটক। রবীন্দ্রনাথের নাটক মনে রাখবেন কিভাবে? দেখেন, তাসের দেশের চণ্ডালিকা থেকে পরিত্রাণ পেতে বাঁশরি, রক্তকবরী, নটির পূজা দিয়ে কালের যাত্রা শুরু করে। তাহলে কি কি বলছি? তাসের দেশের চণ্ডালিকা থেকে পরিত্রাণ পেতে বাঁশরি, রক্ত রক্তকবরী, নটির পূজা দিয়ে কালের যাত্রা শুরু করে। এমন সময় পথে অচলায়তন হয়ে যায়, কারণ পয়সা কড়ি শেষ হয়ে যায়। তখন তারা কি করে? ফাল্গুন মাসে মুক্তধারার কাছ থেকে এবং অরপ্রতনের কাছ থেকে ঋণ নেয়, এবং এই ঋণ শোধ করতে না পারায় চিরকুমার সভা নামে একটি সভা আয়োজন করা হয়। সেই সভায় তাদেরকে খুব অপমান করা হয়। তখন তারা তাদের গুরুকে ডাকে। কাকে ডাকে? গুরুকে ডাকে। গুরু আসে, গুরু এসে গৃহে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? গৃহে, মানে ঘরে গেছে। ঘরে যায় কি করছে? তাদের ঋণ শোধ করে দিছে। ঋণ কি করছে? শোধবোধ করে দিছে, ঋণ শোধবোধ করে দিছে। এরপর আসি, তারা কি করছে? তাদেরকে ডাক ঘরে নিয়ে গেছে, বলছে ডাক ঘরে নিয়ে গেছে, নিয়ে বলছে গুরুকে তারা মুকুট পরাইছে, মুকুট পরায় সারুৎসব করছে এবং রাজা উপাধি দিছে। এবং রাজা তখন বলল, বা গুরু তখন বলল যে শোনো, তোমরা যে এই ঋণ নিছো, ঋণ নিয়ে যে শোধ করো না, এটা খুবই অন্যায় কাজ করছো। আমি না হয় তোমাদেরকে আজকে বাঁচাইছি, তোমাদেরকে কিন্তু প্রায়শ্চিত্ত করতে হবে। কি করতে হবে? প্রায়শ্চিত্ত করতে হবে। তখন তারা কি করলো? যে প্রায়শ্চিত্ত করবে কিভাবে? তারা তপসি মাছ খাওয়া ছেড়ে দিল, নলিনী এবং মালিনী তাদের দুই সন্তানকে বিসর্জন দিল, এবং রাজা ও রানীর কাছে গিয়ে প্রকৃতির প্রতিশোধ নেবে এবং রুদ্রচণ্ড এবং লক্ষ্মীর পরীক্ষা দিবে বলে শপথ গ্রহণ করলো। জাস্ট এই গল্পগুলো যদি মাথায় থাকে, আশা করি তোমরা এই নাটকগুলো মনে রাখতে পারবা। ঠিক আছে? ওকে, বারবার এই ক্লাসটা করার জন্য বারবার তোমরা ক্লাসগুলো করবা। আশা করি 2বার ক্লাস করলে তোমার মাথায় আর পড়া লাগবে না ভাই, বই আর পড়া লাগবে না। 2বার যদি ক্লাসটা করো, তোমার মাথায় এগুলো গল্পের মতো গেঁথে যাবে। পরীক্ষায় প্রশ্ন আসবে আর উত্তর করবা, প্রশ্ন আসবে আর উত্তর করবা। ওকে, এখন আসি রবীন্দ্রনাথ ঠাকুরের, একটু খেয়াল করি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম নাটক কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত নাটকের নাম হচ্ছে বাল্মীকির প্রতিভা। তার সনেট জাতীয় রচনার নাম কি? বাংলার মাটি বাংলার জল। বাংলার মাটি বাংলার জল। রবীন্দ্রনাথ ঠাকুরের সনেট জাতীয় রচনার নাম কি? বাংলার মাটি বাংলার জল। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্প রচয়িতাকে? বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি অভিধায় সম্ভাষিত। গল্পগুচ্ছ গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছোট গল্প আছে? 95টি ছোট গল্প আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করতেন। কোথায় বসবাস করতেন? শিলাইদহে। এইখানে তিনি জমিদারি দেখাশোনার সময় তিনি ছোট গল্পের স্বর্ণযুগ ছিল। তিনি কি করছিল? এই রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে থাকাকালীন সময়ে তার এই ছোট গল্পের স্বর্ণযুগ ছিল। তার গুরুত্বপূর্ণ কিছু গল্পের নাম আমি লিখে দিয়েছি এখানে, দেখো। ছুটি, হৈমন্তী, পোস্টমাস্টার, দেনা পাওনা, খুকাবাবু প্রত্যাবর্তন, কাবলিওয়ালা, শাস্তি, কঙ্কাল, জীবিত ও মৃত, ক্ষুধিত পাষাণ, এগুলো হচ্ছে তার বিখ্যাত ছোট গল্প। কাজী নজরুল ইসলাম ছোট গল্পের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এরকম উপন্যাসও রচনা করছেন। কাজী নজরুল ইসলামের সাথে সাদৃশ্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা বিগত বছরের একটা পরীক্ষা প্রশ্ন আসছে, বিগত বছরের পরীক্ষা প্রশ্নটা আসছে। এই প্রশ্নটা যেভাবে লিখছি এভাবেই আছে, এভাবেই আসছে, এভাবেই আসছে। ওকে, আমাদের গেল এই কবি পরিচিতি। কি গেল? কবি পরিচিতি। কবি পরিচিতি আমাদের ক্লিয়ার। এখন একটু আসি আমাদের কবি পরিচিতি। এখন মোটামুটি আরেকটু আমরা একটু দেখি রবীন্দ্রনাথ ঠাকুর, একটু খেয়াল করি। রবীন্দ্রনাথ ঠাকুর 20 শতকের যেসব ছোট গল্প রচনা করতেন সেগুলোতে কি প্রমাণ পেয়েছে? এটাও একবার পরীক্ষা আসছিল প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর 20 শতকে যে ছোট গল্প রচনা করছে সেগুলোতে কি প্রমাণ পেয়েছে? সেগুলোতে বাস্তবতার প্রমাণ পাওয়া যায়, বাস্তবতার প্রমাণ পাওয়া যায়, বাস্তবতার প্রমাণ পাওয়া যায়। বইটা কোথায় পাবো? বইটা পাওয়া যাচ্ছে বাংলাদেশের সকল অভিজাত বড় বড় লাইব্রেরিগুলোতে, এবং সেই সাথে বইটা পাওয়া যাবে রকমারিতে। নাম লিখবেন শিখা,
রকমারিতে পাওয়া যাচ্ছে, যদি রকমারিতে না পান অফি লাইফে পাওয়া যাচ্ছে, রকমারিতে আছে ভাই, পাওয়া যাবে না কেন, আছে, সবাই কিনতেছে। আর কোথায় পাওয়া যাচ্ছে, আর আমাদের থেকে সরাসরি আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। বই সংগ্রহ করতে এই যে স্ক্রিনে দেয়া দেখেন একটা নাম্বার আছে 01814443392, এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কি করতে পারবেন, বইটি সংগ্রহ করতে পারবেন। ওকে, আমরা একটু আসি রবীন্দ্রনাথ ঠাকুরের রোমান্টিক কাব্যগ্রন্থ। দেখেন শেষের কবিতা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস। আসি, এই গ্রন্থটা রচনা হয়েছে 1928 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস হচ্ছে এই শেষের কবিতা। এই শেষের কবিতা উপন্যাসে ভাষাবিদ ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম আছে। পরীক্ষা এটাও একবার প্রশ্ন আসছে যে শেষের কবিতা গ্রন্থে কোন ভাষাবিদের নাম আছে। শেষের কবিতা গ্রন্থে, শেষের কবিতা উপন্যাসে ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম পাওয়া যায়। এটা পরীক্ষায় আসছে, আবার আসতে পারে। শেষের কবিতা অন্যতম চরিত্র কি, এটাও পরীক্ষায় আসছে। শেষের কবিতার অন্যতম চরিত্রের নাম হচ্ছে অমিত এবং লাবণ্য। অমিত এবং লাবণ্য সবগুলো যেভাবে পড়াচ্ছি ভাই, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসছে এবং আসবে। এরকম প্রশ্নগুলো আপনাদেরকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দাগাই দিচ্ছি। শেষবেলা আপনারা বলেন না ভাই এত বড় বই শেষ করতে পারতেছেন, একটু দাগায় পড়ান। এগুলো হচ্ছে দাগানো পড়া, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পড়া। প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। তাই কোনোভাবে ক্লাসটি মিস করবেন না, এদিক সেদিক না তাকায় ক্লাস করেন। যদি বিরতি লাগে বলেন, বিরতি দিব, তারপরও আপনারা মনোযোগ সহকারে ক্লাস করবেন। ওকে, তো ক্লাসটা একটু ভালো ভালো জিনিস পাইতে গেলে কি করতে হয়, ভালো জিনিস পাইতে গেলে একটু স্যাক্রিফাইস করতে হয়। সে স্যাক্রিফাইসটা হচ্ছে আপনার মূল্যবান হাত দিয়ে একটু লাভ ব্রেক দেন। যারা যারা এই বইটা কিনছেন লাভ ব্রেক দেন, আর যারা যারা বইটা এখনো আপনার হাতে পান নাই তারা একটু স্যাড ব্রেক দেন। দেখি কারা কারা বইটা পাইছে, সবাই একটু লাভ ব্রেক দেন তো দেখি কারা কারা বইটা হাতে পাইছেন। শিখা পেজে মেসেজ দিয়েছি, সমস্যা নেই, শিখা পেজে মেসেজ দিলে রিপ্লাই করা হবে। ঠিক আছে, ক্লাস শেষে আমি রিপ্লাই করবো, সমস্যা নাই। ভাইয়া গল্পগুলো লিখে দিয়েন। ওকে ঠিক আছে, পড়াবো, সমস্যা নাই। ওকে, একটু দেখি সর্বোচ্চ সর্বোচ্চ কারা কারা এই বইটা সংগ্রহ করছেন, সবাই একটু কমেন্ট করেন তো, আর লাভ রিয়েক্ট দেন, বেশি বেশি লাভ রিয়েক্ট দেন, আর কমেন্ট করেন কারা কারা এই বইটা সংগ্রহ করছেন। আর যদি এই বইটা যদি কারো কাছে না থাকে তারা স্যাড রিয়েক্ট দেন, স্যাড রিয়েক্ট দেন। এবং কারা কারা নিতে চান তারা একটু ইনবক্স করেন, এই পেজে ইনবক্স করেন, শিখা পেজে ইনবক্স করেন। আশা করি আপনাদেরকে খুব দ্রুত আমরা বইটা দিয়ে দিতে পারবো। ওকে, অমিত লাবণ্য, অমিত লাবণ্য, অমিত লাবণ্য। ওকে, আমরা একটু আসি, এখন আসি গুরুত্বপূর্ণ আমাদের যে অপরিচিতা গল্প। এই অপরিচিতা গল্প থেকে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসে। অপরিচিতা গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যেমন আমাদের এখন বড় গল্প পড়ার টাইম নেই, পরীক্ষার আছে আর কয়দিন, শুক্র 8 দিন আছে। ঠিক আছে, এই 8 দিন 9 দিনের মধ্যে আপনি কিভাবে গল্প পড়বেন, পড়ার সুযোগ আছে? নাই, সুযোগ নাই। যারা যারা নিছেন তারা সবাই লাভ রিয়েক্ট কমেন্ট করেন, লাভ রিয়েক্ট কমেন্ট করেন। আর যারা যারা পান নাই তারা একটু ব্রোকেন হার্ট দেন, ব্রোকেন হার্ট দেন একটু। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা যারা বইটা সংগ্রহ করছেন সবাই একটু লাভ রিয়েক্ট দেন, কমেন্টে লাভ রিয়েক্ট দেন, প্রচুর কমেন্ট করেন, লাভ রিয়েক্ট দেন। ওকে, বন্ধুদেরকে শেয়ার করবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ, দেখতে পাচ্ছি সবাই সবাই অনু অনু সবাই সবাই দেখি আমরা কমেন্ট করতেছে। ওকে, থ্যাংক ইউ, আমি নিছি। যারা নেন নাই তারা নিয়ে নেবেন। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখি। অপরিচিতা গল্পে প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরীর সম্পাদিত মাসিক পত্রিকা সবুজ পত্র পত্রিকায়। মনে রাখবেন, যার বই পড়েন, যাই পড়েন, যেখান থেকেই পড়েন, আমি বলে দেই আপনি পরীক্ষা, আমি তো আজকে পড়াচ্ছি 7 বছর যাবত আপনাদেরকে এডমিশন জগতে পড়াচ্ছি, ইভেন 2-3 বছর যাবত আপনাদেরকে এই নোট করে করে আপনাদের নোট হ্যান্ড নোট দিচ্ছি। ইভেন আমাদের এই বইটা শিখা বইটা 3য় এডিশনের কাজ চলতেছে। আমরা এতদিন এই বইটা স্টুডেন্টদেরকে প্রাইভেট ব্যাচে শিক্ষার্থীকে আমি শুধু দিতাম, আর কাউকে দিতাম না, কিন্তু এই বছর আমি সবাইকে উন্মুক্ত করে দিছি, গত বছরও উন্মুক্ত করে সবাইকে দিছিলাম। তো আমি আপনাদেরকে বলি যে আপনারা জাস্ট সব সময় মাথায় রাখবেন, যে কবিতা পড়েন, যে গল্প পড়েন, যে উপন্যাস পড়েন, যে নাটক পড়েন, সেটা প্রথম প্রকাশিত হয়েছে কোন জায়গায় হয়েছে সেটা একটু মাথায় রাখবেন। প্রথম প্রকাশিত হয়েছে সবুজ পত্র পত্রিকায়। সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে? সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। কে ছিল? প্রমোদ চৌধুরী। কত সালে অপরিচিতা প্রকাশিত হয়? কত সালে অপরিচিতা গল্পটি প্রকাশিত হয়? 1914 সালে। কত সালে? 1914 সালে। কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? যেহেতু এটা গুরুত্বপূর্ণ, মনে রাখবেন 1321 বঙ্গাব্দে কার্তিক সংখ্যা এই গ্রন্থটি প্রকাশিত হয়, এই গল্পটি প্রকাশিত হয়।
আর আজকের ক্লাস যদি সর্বোচ্চ শেয়ার করেন, আপনারা বই কিনেন বা না কিনেন, আমি যে পর্যন্ত পড়াবো সে পর্যন্ত এই বইটা আমি দাগায় দাগায় হাইলাইটার দিয়ে দাগায় দাগায় আমি ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে আমি আপলোড করে দেবো পেজে। কিন্তু শর্ত একটাই, ক্লাস শিখা পেজ থেকে 200 শেয়ার হইতে হবে। 200 শেয়ার হবে ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি এই বইয়ের সম্পূর্ণ আমরা যেতটুকু পড়াবো ততটুকু আমি হাইলাইট করে করে আপনাদেরকে আমি দাগিয়ে দিব। ওকে, এখন আসি, গল্পটি লেখা হয়েছে কোন পুরুষে? গল্পটি লেখা হয়েছে উত্তম পুরুষ জবানিতে। গল্পটি লেখা হয়েছে উত্তম পুরুষের জবানিতে। গল্পটি কোন ভাষা রীতিতে লেখা হয়েছে? সাধু ভাষা রীতিতে লেখা হয়েছে। কোন ভাষা রীতিতে লেখা হয়েছে? সাধু ভাষা রীতিতে লেখা হয়েছে। গল্পটির কেন্দ্রীয় চরিত্রকে কল্যাণী এবং অনুপম, কল্যাণী এবং অনুপম, কল্যাণী এবং অনুপম, কারেকশন করে নেন, কল্যাণী এবং অনুপম, কারেকশন করে হৃদয়, কল্যাণী এবং অনুপম, কল্যাণী এবং অনুপম। গল্পে অনুপমের পিতা কি করে প্রচুর টাকা রোজগার করেছিলেন? অনুপমের পিতা কি করে প্রচুর টাকা রোজগার করেছিলেন? গল্পে অনুপমের পিতা কি করে প্রচুর টাকা রোজগার করেছিলেন? গল্পে অনুপমের পিতা কি করে প্রচুর টাকা রোজগার করেছিলেন? গল্পে অনুপমের পিতা কি করে প্রচুর টাকা রোজগার করেছিলেন? গল্পে অনুপমের পিতা কি করে প্রচুর টাকা রোজগার করেছিলেন? গল্পে অনুপমের পিতা কি করে প্রচুর টাকা রোজগার করেছিলেন? সবাই একটু বলেন, দেখেন, গল্পে অনুপমের পিতা কি করে প্রচুর টাকা রোজগার করেছিলেন? কি করে প্রচুর টাকা রোজগার করেছিলেন? গল্পে অনুপমের পিতা কি করে প্রচুর টাকা রোজগার করেছিলেন? ওকালতি করে। কি করে? ওকালতি করে। এরপর আসি, অনুপমের মায়ের হাতের মানুষ। অনুপম কার হাতের মানুষ? মায়ের হাতে মানুষ। তার মা ছিলেন গরিব ঘরের মেয়ে। তার মা ছিল কি? গরিব ঘরের মেয়ে। গরিব ঘরের মেয়ে। অনুপম দেখতে কিরকম? অন্নপূর্ণার কোলে গজাননের ছোট্ট ভাইটির মতো। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট্ট ভাইটির মতো। অনুপম থেকে তার মামা কত বছরের বড়? অনুপম থেকে তার মামা বড়জোর 6 বছরের বড়। বছর 6 বড়। বড়জোর বছর 6 বড়। অনুপম গল্পের এই যে অপরিচিতা গল্পের অনুপম কি পাস? অপরিচিতা গল্পে অনুপম হচ্ছে বিএ পাস নাকি এমএ পাস? ওকে, এমএ পাস, এমএ পাস। অনুপম কি পাস? এমএ পাস। অনুপম কি পাস? এমএ পাস। অনুপম কি পাস? এমএ পাস। মুইজরে নিয়ে আসো। অনুপম কি পাস? এমএ পাস। অনুপম সম্বন্ধে একটু খেয়াল করো, ইনবক্সে বসতে বলো। ওকে, অনুপম সম্বন্ধে এসেছে কোথায়? অনেক বড় ঘর থেকে। অনুপমের সম্বন্ধে এসেছে কোথা থেকে? অনেক বড় ঘর থেকে, মানে অনেক বড় বংশ থেকে অনুপমের সম্বন্ধ আসে, বিয়ের সম্বন্ধ। ঠিক আছে, বিয়ে 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 শাদী। ঠিক আছে, একটু দেখি, অনুপমের সম্বন্ধ এসেছে কোথা থেকে? অনেক বড় ঘর থেকে। গল্পে উল্লেখিত বিবাহ সম্বন্ধ কার বিশেষ মত ছিল? মামার মত ছিল। মামাই বিয়েতে মত দিছে, আবার মামাই বিয়েটা ভাঙছে। মামারা এমন হারামজাদাকে আমরা জানি, মামা ভাইগনা যেখানে বিপদ নাই সেখানে। এই মামা এত বড় বিপদটা লাগাইতে পারলো বলেন তো? এই বলেন, এই মামার কাজটা কি ঠিক হয়েছে? মামার কাজ কি ঠিক হয়েছে? বলেন, মামার কাজ কি ঠিক হয়েছে? হা বা না বলেন, হা বা না বলেন। মামার কাজটা কি ঠিক হয়েছে? এই যে বিয়েটা ভাঙা দিল, এই কাজটা কি ঠিক করছে? হা অথবা না বলেন। ওকে, অনুপমের বন্ধুর নাম কি? অনুপমের বন্ধুর নাম হরিশ। হরিশ কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। হরিশ কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। হরিশ ছুটিতে কোথায় এসেছে? কলকাতায় এসেছে। হরিশ ছুটিতে কোথায় এসেছে? কলকাতায় এসেছে। মন উতলা বলতে কি বোঝানো হয়েছে? আকুলতা বোঝানো হয়েছে। মন উতলা বলতে কি বোঝানো হয়েছে? আকুলতা বোঝানো হয়েছে। অনুপম এই অবকাশ বলতে কি বোঝানো হয়েছে? এমএ পাশের পরের সময়কে বোঝানো হচ্ছে। এই অবকাশ বলতে কি বোঝানো হচ্ছে? এমএ পাস করার সময় পরের সময়টাকে বোঝানো হচ্ছে। বসন্ত বাতাসে অনুপমের মন শরীর মন কাঁপতে লাগলো। কেন? কেন কেন কাঁপতে লাগলো? অনুপমের মন শরীর কাঁপতে লাগলো। কার মন শরীর কাঁপতে লাগলো? বসন্ত বাতাসে অনুপমের মন শরীর কাঁপতে লাগলো। এরপর আসি, হরিশ আসার সময় হরিশ কি করে? হরিশ কিসের জন্য বিখ্যাত? হরিশ আসর জমাতে বিখ্যাত। 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 অনুপমের মন ছিল কেমন? অনুপমের মন ছিল তৃষ্ণার্ত। অনুপমের মন ছিল কেমন? অনুপমের মন ছিল তৃষ্ণার্ত। ওকে, এরপরের পেজে যাই। তাহলে দেখেন, আপনাদের কাছে মনে হয় যে ভাই এই ছোট একটা বই পড়ে চান্স পাওয়া যাবে? দেখছেন ছোট বই কি কি আছে? ছোট বই কি কি আছে দেখছেন? এক পেজ পড়াইতে পড়াইতে ঘাম ছুটে যাচ্ছে। এক পেজ পড়ায় শেষ করতে ঘাম ছুটে যাচ্ছে। একটু খেয়াল করি,
মামা হরিশকে পেলে ছাড়তে চাইতেন না। মামা কাকে পেলে ছাড়তে চাইতেন না? পরীক্ষা প্রশ্ন আসতেই পারে। মামা কাকে পেলে ছাড়তে চান না? মামা হরিশকে পেলে ছাড়তে চান না। কথাটা কার বৈঠকে উঠলো? কথাটা মামার বৈঠকে উঠলো। কথাটা কার বৈঠকে উঠলো? কথাটা মামার বৈঠকে উঠলো। কথাটা মামার বৈঠকে উঠলো। এরপর দেখেন বলছে অপরিচিতা গল্পে শম্ভুনাথের মুখে কোনো কথা নেই। কার মুখে কথা নেই? অপরিচিতা গল্পে শম্ভুনাথের মুখে কোনো কথা নেই। অপরিচিতা গল্পে কার? তোমার নাম শিখা বইয়ে লেখা আছে। কার নাম এটা? ও হ্যাঁ, ওকে, একটু আসি। এরপর আসি অপরিচিতা গল্পে শম্ভুনাথের মুখের কোনো কথা নেই। পশ্চিমের মেয়ে বাবা কি অবস্থায় থাকেন? পশ্চিমের মেয়ে পশ্চিমের পশ্চিমের মেয়ের বাবা কি অবস্থায় থাকেন? গরিব গৃহস্থলের মতো থাকেন। একটু দেখি, গল্পে উল্লেখিত আছে কার পেছনে মেয়ের বাবা লক্ষ্মীর ভারটি উপর করে দিতে দ্বিধা করে না? মেয়ের জন্য কি করতে পারে? বাপ তার যত সম্পদ অর্থকরী কানাকড়ি আছে সব উপর করে দিত দ্বিধা করে না। এরপর বলছে বিয়ের প্রথম ও গুরুত্বপূর্ণ পর্বটি বোঝানো হয়েছে কি দিয়ে? বোঝানো হয়েছে ছেলে ও মেয়ের বংশ পরিচয় কৌটিল্যের যাচাই করে। বিয়ের প্রথম পর্ব কি? ছেলে এবং মেয়ের কি করবে? বংশ পরিচয় যাচাই বাছাই করাটা হচ্ছে বিয়ের প্রথম পর্ব বোঝানো হয়েছে। এরপর একটু আসি, কল্যাণী একটু খেয়াল করেন, কলকাতার বাইরে বাকি পৃথিবীটা মামার কাছে কিসের মতো বলেন তো দেখি? কলকাতার বাহিরে পুরো পৃথিবীটাকে মামার কাছে কিসের মতো লাগে? আন্দামান দ্বীপের মতো লাগে। এটা কিন্তু পরীক্ষা আসছে। কলকাতার বাহিরে বাকি পৃথিবীটাকে মামা মনে করেন আন্দামান দ্বীপের অন্তর্ভুক্ত, বা আন্দামান দ্বীপের মতো মনে করেন। আন্দামান দ্বীপের মতো মনে করেন। কথকের মনের ইচ্ছা ছিল যৌতুক ছাড়াই বিয়ে করার। কি ছিল? যৌতুক ছাড়াই বিয়ে করার। আমাদের গল্পের কথকের মনে ইচ্ছা ছিল। বিনু দাদা ফিরে এসে কি বলছে দেখেন। বিনু দাদা ফিরে এসে মেয়ের সম্পর্কে বলেছেন কেমন? খাঁটি সোনা বটে। বিনু দাদার ভাষা কিরকম? বিনু দাদার ভাষা অত্যন্ত আর্ট। বিনু দাদার ভাষা কেমন? বিনু দাদার ভাষা হচ্ছে অত্যন্ত আর্ট। বিনু দাদার ভাষা কেমন? অত্যন্ত আর্ট। বিনু দাদার ভাষা কেমন? অত্যন্ত আর্ট। বিনু দাদার ভাষা কেমন? অত্যন্ত আর্ট। অত্যন্ত আর্ট। একটু খেয়াল করি, বিনু দাদার ভাষা কেমন? অত্যন্ত আর্ট। এরপরে আসি, বিয়ে উপলক্ষে কন্যা পক্ষকে কলকাতায় আসতে হলো। কোথায় আসতে হয়েছে? বিয়ে উপলক্ষে কনে পক্ষকে কোথায় আসতে হয়েছে? পরীক্ষা যদি প্রশ্ন আসে, বিয়ে উপলক্ষে কনে পক্ষকে কোথায় আসতেছে? কলকাতায় আসতে হয়েছে। একটু খেয়াল করেন, 3 দিন আগে কন্যার পিতা পাত্রকে দেখেন। কয়দিন আগে? বিয়ের 3 দিন আগে। 3 দিন আগে মেয়ের বাপ কন্যার বাপ পাত্রকে দেখে। কন্যার পিতা দেখেন, কন্যার পিতার বয়স কত ছিল? কন্যার পিতা মানে কন্যার বাপের বয়স ছিল 40 কিছু এপার ওপার, 40-এর কিছু এপার ওপার। পাত্র দেখে কন্যার বাপ খুশি কিনা তা বোঝা কঠিন ছিল। কেন? কারণ এই কন্যার বাপ অত্যন্ত চুপচাপ ছিলেন। কন্যার বাপ কি ছিলেন? অত্যন্ত চুপচাপ ছিলেন। বইটা কোথায় অর্ডার করব? হোয়াটসঅ্যাপ নাম্বার দেন। আমাদের স্ক্রিনে দেখেন লাল করে একটা লেখা আসতেছে, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01814443392। স্ক্রিনে দেওয়া নাম্বারে, যে স্ক্রিনে দেখবেন একটা নাম্বার আসতেছে 01814443392। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, এখন আসি, কি বলছিলাম? মামার মন, একটু খেয়াল করেন, মামার মুখ অনর্গল চলতে লাগলো। কেন? ধন মানের বাগাড়ম্বে। শম্ভুনাথ বাবু যোগ দেন নাই কিসে? এই ধন মান আলোচনায়। মানে তার অর্থ সম্পদ নিয়ে চিল্লাফাল্লা করা হচ্ছে আর কি। বেশি আকবরায় নিজের সম্পর্কে বলতেছে, এগুলোতে যোগ দেন নাই কে? শম্ভুনাথ সেন। শম্ভুনাথ বাবু উঠলে মামা সংক্ষেপে উপর থেকে তাকে বিদায় দিলেন। কেন 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 কেন? এতে ফুটে উঠেছে মামার বড়লোকি ভাব। কি ফুটে উঠছে এখানে? মামার বড়লোকি ভাব। মানে একটা মানুষ কথাবার্তা বলে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আসি তাহলে। তাহলে এই কোনো হালকা করে সংক্ষেপে কি করছে? সংক্ষেপের উপর বলছে ঠিক আছে যাও। মানে এটা হচ্ছে কি তার নিজের একটা বড়লোকি ভাবচাপ। ঠিক আছে, ওকে। ধোকা তো খাবেই, ধোকা খাবে না? এমন মামা থাকলে তো ধোকা খাওয়ারই কথা, তাই না? ওকে, এখন একটু আসি, তারপর একটু দেখি।
গল্পে পণ বলতে কি বোঝানো হয়েছে? গল্পে পণ বলতে অঙ্গীকার বোঝানো হয়েছে। অনেকে এই প্রশ্নটা ভুল করছে, অনেকে এই প্রশ্নটা কি করছে, ভুল করছে। গল্পে পণ বলতে কি বোঝানো হয়েছে? গল্পে পণ বলতে এখানে অঙ্গীকারকে বোঝানো হয়েছে। পণ মানে কি? পণ মানে বোঝানো হয়েছে, দেখেন পণ আমরা জানি পণ মানে কি, যে যৌতুক না, এখানে পণ পণ বলতে বোঝানো হয়েছে অঙ্গীকার, মানে অঙ্গীকারবদ্ধ। আমি তোমাকে এত টাকা দিব, আমি তোমাকে এটা দিব, আমি তোমার কাছে অঙ্গীকার করছি। কি করছি? অঙ্গীকার করছি। অঙ্গীকার করা বুঝাইছে, অঙ্গীকার করা বুঝাচ্ছে। পণ সম্বন্ধে দুই পক্ষের কথা কেমন ছিল? পাকাপাকি ছিল। কি ছিল? পাকাপাকি ছিল। এবার একটু খেয়াল করেন, মামা নিজেকে মনে করতেন কিরকম? অসামান্য চতুর মনে করতেন। মামা কিরকম মানুষ মনে করতেন নিজেকে? অসামান্য চতুর মনে করতেন। কি মনে করতেন? অসামান্য চতুর মানুষ নিজেকে মনে করতেন। তারপর আসি, অনুপমের দৃষ্টিতে দেনা পাওনা বিষয়টি ছিল কেমন? স্থূল। দেনা পাওনা বিষয়টি ছিল কেমন? স্থূল। দেনা পাওনা অনুপম মনে করতেন বিয়ের প্রধান অংশ। অনুপম এই দেনা পাওনাকে কি মনে করতেন? বিয়ের প্রধান অংশ মনে করতেন। এই দেনা পাওনাকে অনুপম কি মনে করতেন? বিয়ের প্রধান অংশ মনে করতেন। বিয়ের প্রধান অংশ মনে করতেন। ওকে, এখন একটু আমাকে কমেন্ট করেন তো, কে কোন জেলা থেকে আজকের ক্লাস করতেছেন? কে কোন জেলা থেকে আজকের ক্লাস করতেছেন? সবাই একটু কমেন্ট করেন তো দেখি। ওকে, এরপর আসে আমাদের কিছু গুরুত্বপূর্ণ, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা একটু দেখে নেই। সে তথ্যগুলো হচ্ছে যে পাত্রপক্ষ দেনা পাওনার ভার ছিল কেমন? মামার উপরে। মামা অনুপমের সংসারের গণ্য হতো কিরকম? গর্বের বিষয়। মামা অনুপমের সংসারে কিরকম ছিল? গর্বের বিষয় ছিল। যেখানে কোনো সম্বন্ধ আছে, যেখানে কোনো সম্বন্ধ আছে, বুদ্ধির লড়াইয়ে সব সময় জয়ী হতেন কে? বুদ্ধির লড়াইয়ে সব সময় জয়ী হতেন আমাদের মামা। মামা ও মা একযোগে হাসলেন পাত্রপক্ষের দুরবস্থা কল্পনা করে। এইটাও কল্পনা করতেছিল আমাদের এই অনুপম সাহেব। ঠিক আছে, একটু খেয়াল করি, কে বিয়ে বাড়িতে ঢুকে খুশি হন নাই? মামা বিয়ে বাড়িতে ঢুকে খুশি হন নাই। অপরিচিতা গল্পে বিয়ের আয়োজন ছিল কেমন? নিতান্ত মধ্যম রকম। নিতান্ত মধ্যম রকম। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে রংপুর থেকে, সিরাজগঞ্জ থেকে, ময়মনসিংহ থেকে, কুমিল্লা থেকে, কিশোরগঞ্জ থেকে, চট্টগ্রাম থেকে, আর কোথা থেকে? বরিশাল থেকে। থ্যাংক ইউ। আর কোথা থেকে আছেন দেখি। ওকে, আমরা কিছু গুরুত্বপূর্ণ একটু দেখি, গুরুত্বপূর্ণ এমসিকিউ, গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো দেখি। শব্দার্থ বা টিকা থেকে কিন্তু আমাদের পরীক্ষা প্রশ্ন আসে। ভদ্র এক ধরনের খনিজপত্র, একটু খেয়াল করো, অদ্র এক ধরনের খনিজপত্র। মাকাল ফল, মাকাল ফল গুণ, মাকাল ফল হচ্ছে একটা শক্ত আবরণযুক্ত ফল, যেটা গুণহীন বলা হয়। ঠিক আছে, যেটা স্বাদ গন্ধ কিছু নাই। মাকাল ফল বলতে বোঝানো হচ্ছে গুণহীন। সওগাত শব্দের অর্থ কি? ভ্যাট। ঠিক আছে, একটু খেয়াল করি, দেখো দেখো, ফোন আসছে, কাটো কাটো। ওকে, শেকরা কি? স্বর্ণকার। স্বর্ণকার বা অলংকার প্রস্তুতকারীকে বলা হয় শেকরা। একটু খেয়াল করি, উপমেয়াদি কি? এগুলো একটু, এই গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো একটু আপনারা বাসায় দেখবেন। গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো আপনারা একটু বাসায় দেখবেন। আমাদের 30 সেকেন্ডের একটা আমরা একটু, প্রিয় স্বপ্নজয়ী শিক্ষার্থীরা, তোমরা যারা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো, তোমাদের ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে। তাই তোমাদের দরকার একটি সাজানো গুছানো সাজেশন এবং প্রচুর মডেল টেস্ট সলভ করা। তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা শিক্ষা ফাইনাল সাজেশন অ্যান্ড মডেল টেস্ট বইটি। বইটিতে থাকছে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশের সাথে 50 সেট মডেল টেস্ট, যা তোমার ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বইটি কিনলে তুমি পাবে আমাদের ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সাম দেওয়ার সুযোগ। বইটি পাওয়া যাচ্ছে বাংলাদেশের সকল অভিজাত লাইব্রেরিতে এবং অনলাইন শপে। তোমরা যারা বিশ্ববিদ্যালয় কিংবা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, লাইব্রেরিতে গিয়ে একবার হলেও বইটি দেখার অনুরোধ রইল। বই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ওকে, আমরা আবারও চলে আসলাম আমাদের ম্যারাথন ক্লাসের দ্বিতীয় পর্বে। এখানে আমরা আজকে আলোচনা করব কাজী নজরুল ইসলাম নিয়ে। কাজী নজরুল ইসলাম নিয়ে আমরা আলোচনা করলে মোটামুটি আমাদের একটা বড় একটা পার্ট শেষ হবে। এরপরে আমাদের যে অংশগুলো আছে সেগুলো আমরা খুব দ্রুত টানতে পারবো, দ্রুত পড়াতে পারবো। সুনামগঞ্জ থেকে দেখতে পাচ্ছি, সুনামগঞ্জ থেকে, টাঙ্গাইল থেকে, থ্যাংক ইউ। যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আসি কাজী নজরুল ইসলাম থেকে একটু পড়াই। কাজী নজরুল ইসলাম, আমার পথ একটা প্রবন্ধ আছে আমাদের কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 25 মে 1899 খ্রিস্টাব্দে, যা বঙ্গাব্দ যদি বলি, বঙ্গাব্দ হবে 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসনসোলা চুরালিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কাজী নজরুল ইসলামের মৃত্যু সালটা একটু খেয়াল করি, 29 আগস্ট। আগস্ট মানে শোকের মাস, কারণ এই মাসে আমরা নজরুলকে হারিয়েছি।
এই মাসে কাকে হারিয়েছি? নজরুলকে হারিয়েছি। নজরুল মৃত্যুবরণ করেন 29 আগস্ট 1976 খ্রিস্টাব্দে। 12ই ভাদ্র আর 1383 বঙ্গাব্দে তিনি মৃত্যুবরণ করেন সকাল 10টা 10 মিনিটে। সকাল 10টা 10 মিনিটে তিনি ঢাকার পিজি হাসপাতাল, এই যে শাহবাগের পিজি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন এবং তার জানাজা হয় বিকাল 5টা 30 মিনিটে। তাকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে সমাহিত করা হয়। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন দেখবেন নজরুল একাডেমির সামনে কি আছে, নজরুলকে সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে। কাজী নজরুল ইসলাম ক্লাসে আছে? ও হৃদয় স্ক্রিনশট দাও তো। কাজী নজরুল ইসলাম ক্লাসে আছে, লিখছে আসসালামু আলাইকুম। আমি কাদের ক্লাস নেই? নজরুলদের ক্লাস নেই। রবীন্দ্রনাথ ঠাকুর আছে নাকি ক্লাসে আজকে? এই রবীন্দ্রনাথ ঠাকুর স্যার আসছেন আপনি ক্লাসে? আপনাকে এতক্ষণ পড়ালাম, আপনি কই ছিলেন স্যার? নজরুল স্যার চলে আসছে, এই যে নজরুল স্যারের ক্লাস নিচ্ছি, কাজী নজরুল ইসলাম চলে আসছে আমাদের ক্লাসে। ওকে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কার কবর আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কাজী নজরুল ইসলামের কবর আছে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কার কবর আছে? সেলিম আল দ্বীনের কবর আছে। সেলিম আল দ্বীনের কবর আছে। ওকে, একটু আসি। আপনারা পড়বেন কখন? পড়বেন, পড়াই তো দিচ্ছি, আপনার তো আর এখন পড়া লাগবে না এই টপিক্স। আমি যে টপিক্স পড়াই দিচ্ছি এই টপিক্স তো আপনার পড়তে হবে না। একটু খেয়াল করি, কাজী নজরুল ইসলামের উপাধি সবাই একটু দেখেন। কাজী নজরুল ইসলামের উপাধি কি? তিনি একজন বিদ্রোহী কবি। কি কবি? বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলামের ডাকনাম কি? ডাকনাম হচ্ছে দুখু মিয়া, তেরা খেপা, নজর আলী, এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের ডাকনাম। তিনি সাহিত্যে নুরু নামে, তিনি সাহিত্যে নুরু নাম ব্যবহার করতেন। সাহিত্যে তিনি কি নাম ব্যবহার করতেন? নুরু নাম ব্যবহার করতেন। কি নাম ব্যবহার করতেন? নুরু নাম ব্যবহার করতেন। কাজী নজরুল ইসলামের বাবা মা একটু খেয়াল করেন। কাজী নজরুল ইসলামের বাবার নাম ছিল কাজী ফকির আহমেদ, তার মায়ের নাম ছিল জায়দা খাতুন। তার মায়ের নাম কি ছিল? জায়দা খাতুন। কাজী নজরুলের বাবা মারা যান 1907 সালে। তার যখন মাত্র 8 বছর বয়স তখন তার বাবা মারা যায়। 8 বছর বয়স তখন তার বাবা মারা যায়। 1922 সালে তিনি প্রথম জেলে যান। প্রথম জেলে যান কিসের কারণে? আনন্দময়ীর আগমনী কবিতা লেখার কারণে। এই আনন্দময়ীর আগমনী কবিতাতে তিনি বলছিলেন, আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তির আড়াল, মর্ত যে আজ জয় করিল অত্যাচারী শক্তি চারাল। এই লাইন লিখছিল এই আনন্দময়ীর কবিতার মধ্যে। তাই তিনি 1922 সালে প্রথম তিনি 1 বছরের জন্য জেলে যান। 1 বছরের জন্য তার জেল হয়। 1 বছর তার জেল হয়। তিনি জেলে থাকা অবস্থায় প্রলয় শিখা নামে আরো একটি কাব্যগ্রন্থ রচনা করেন। জেলে থাইকাই তিনি কি করছে? প্রলয় শিখা নামে আরো একটি কাব্যগ্রন্থ লিখছে। সেই কাব্যগ্রন্থ লেখার জন্য তাকে আরো 6 মাস জেল হয়। তার আরো 6 মাস জেল হয়। কিন্তু পরবর্তীতে তার এই 6 মাস জেল খাটতে হয়নি, কারণ গান্ধীজির সাথে ইংরেজদের একটা চুক্তির মাধ্যমে এই জেল আর তাকে খাটতে হয় নাই। ওকে, তাকে একটু খেয়াল করি। জেলে থাকা অবস্থায় কাজী নজরুল ইসলাম 39 দিন অনশন করেন। কতদিন অনশন করেন? তিনি বলছে আমাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে, আমি মানি না, মানবো না। তিনি 39 দিন অনশন করলেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নজরুল জেলে কতদিন অনশন করেন? নজরুল জেলের মধ্যে তিনি 39 দিন অনশন করেন। 39 দিন অনশন করেন। 39 দিন কি করেন? 39 দিন তিনি 39 দিন অনশন করেন। এরপর দেখেন অনশন ভাঙেন কার কথায়? রবীন্দ্রনাথের না, রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের নজরুল যখন অনশন করেন, 39 দিন অনশন আছে, সে বলছে মইরা যামু তাও খামু না, মইরা যামু তাও খামু না, 39 দিন হয়ে গেছে। তখন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, হে নজরুল তুমি অনশন ভেঙে দাও, বাংলা সাহিত্যে তোমার মতো উজ্জ্বল নক্ষত্রের দরকার আছে। নজরুল চিঠি পাঠাইছে, নজরুলকে চিঠি পাঠাইছে রবীন্দ্রনাথ ঠাকুর, বলছে গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। নজরুল তুমি অনশন ভেঙে দাও, বাংলা সাহিত্যে তোমার অনেক দরকার আছে। তাই আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনশন ভাঙছে না? ভাঙে নাই। এই চিঠিতেও রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিতেও নজরুল অনশন ভাঙে নাই। অনশন ভাঙছে কার কথায়? তার চাচি শাশুড়ির কথায়, বিরজা সুন্দরীর কথায় পরবর্তীতে তিনি অনশন ভাঙেন। বিরজা সুন্দরীর কথায় পরবর্তীতে তিনি অনশন ভাঙেন। বিরজা সুন্দরীর কথায় তিনি অনশন ভাঙেন। এরপর আসি কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর একটু খেয়াল করি। রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত নাটকটি, রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে বসন্ত নাটক উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কি করেন? বসন্ত নাটকটি উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কি নাটক উৎসর্গ করেন? বসন্ত নাটক উৎসর্গ করেন। কাকে উৎসর্গ করছে?
কাজী নজরুল ইসলামকে। কাকে? কাজী নজরুল ইসলামকে। এই খুশিতে নজরুল ইসলাম দোলন চাপা কাব্যগ্রন্থের মধ্যে ইনস্ট্যান্ট একটা গান লিখছে, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর, মুখ হাসে মোর, চোখ হাসে মোর, টকবগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। পরবর্তীতে নজরুল নজরুল তার সঞ্চিতা কাব্যগ্রন্থ, তিনি একটা সঞ্চিতা কাব্যগ্রন্থ লিখছে, যা তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী হাবিবুল্লাহ বাহারের বোনকে দিছিল, দিয়ে বলছিল, হে ফজিলতুন্নেসা, তোমার প্রেমে আমি উৎসর্গ করলাম সঞ্চিতা কাব্যগ্রন্থটি। কিন্তু এই ফজিলতুন্নেসা তার কাব্যগ্রন্থ অ্যাকসেপ্ট করে নাই। ঠিক আছে। তো পরবর্তীতে তার মাথায় আসলো যে রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাকে একটা বসন্ত নাটক দিছিল, তার আমি একটা কি করি, এই সঞ্চিতা কাব্যগ্রন্থটা উৎসর্গ করি। তো নজরুল তো বলছে যে একবার না পারিলে দেখো শতবার। নজরুলের জীবনে প্রেম আসছে গুনে গুনে 4 বার, 2টারে বিয়ে করছে আর 2জনকে বিয়ে করতে পারে নাই। এই যে এইটা হচ্ছে তৎকালীন শিক্ষামন্ত্রী বোন। রবীন্দ্রনাথ কাজী নজরুল রুটির দোকানে কাজ করতে পারে, কিন্তু তার গার্লফ্রেন্ড বা তার পছন্দের মানুষগুলো ছিল কিন্তু সবগুলোই ফার্স্ট ক্লাস। কিভাবে দেখেন, রুটির দোকানে কাজ করে আসে শিক্ষামন্ত্রীর বোনের প্রপোজাল দেয়, বিয়ের প্রপোজাল দেয় বা পছন্দের প্রপোজাল দেয় বিয়ের পর, তাও বিয়ের পর। এই ফজিলতুন্নেসাকে কি করছে, সঞ্চিতা কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করছিলেন, কিন্তু অ্যাকসেপ্ট করে না, রিজেক্ট করে দিছে। পরবর্তীতে নজরুল কি করছে, নজরুল আরো একটা কাব্যগ্রন্থ নাম হচ্ছে সিন্ধু হিন্দুল, এই সিন্ধু হিন্দুল কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন তৎকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থী শামসুন নাহারকে। কাকে উৎসর্গ করেন? শামসুন নাহারকে। শামসুন নাহারকে, কথা বল তুমি। শামসুন নাহারকে উৎসর্গ করেন। কাকে উৎসর্গ করেন? শামসুন নাহারকে। কি খেয়াল করি, শামসুন নাহারকে উৎসর্গ করেন। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন একটু খেয়াল করি। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেন, অগ্নিবীণা কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেন বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। কাকে? বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে, সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে, সঞ্চিতা কাব্যগ্রন্থটি নজরুল কাকে উৎসর্গ করে? সঞ্চিতা কাব্যগ্রন্থটি নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে। মনে রাখবেন, সঞ্চিতা, সঞ্চয়িতা না। সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের লেখা একটা কাব্যগ্রন্থ, আর সঞ্চিতা হচ্ছে নজরুলের লেখা কাব্যগ্রন্থ। এরপরে নজরুলের রোমান্টিক একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে সিন্ধু হিন্দুল। এই সিন্ধু হিন্দুল কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন কাকে? সিন্ধু হিন্দুল কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন শামসুন নাহারকে। এই শামসুন নাহার ম্যাডাম ছিল তৎকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রী। এই প্রেমগুলো কিন্তু নজরুলের বিয়ের পরে আসছে, কিন্তু হয় নাই শেষ পর্যন্ত আলটিমেটলি। তো একটু খেয়াল করি, এই শামসুন নাহারকে আমার বলার কারণ হচ্ছে, এই কথাটা বলার কারণ হচ্ছে যে এই সিন্ধু হিন্দুল কাব্যগ্রন্থটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। বলে যে সিন্ধু হিন্দুল কাব্য নিচের কোনটি নজরুলের রোমান্টিক কাব্যগ্রন্থ? পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি নজরুলের রোমান্টিক কাব্যগ্রন্থ? পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি নজরুলের রোমান্টিক কাব্যগ্রন্থ? নজরুলের রোমান্টিক কাব্যগ্রন্থের নাম কি? নাম হচ্ছে সিন্ধু হিন্দুল। নাম কি? সিন্ধু হিন্দুল। তাহলে নজরুলের রোমান্টিক কাব্যগ্রন্থের নাম কি? সিন্ধু হিন্দুল। এরপর আসি অগ্নিবীণা। অগ্নিবীণা, অগ্নিবীণা কার লেখা? অগ্নিবীণা হচ্ছে নজরুলের লেখা। এটি উৎসর্গ করেন কাকে? বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। কাকে উৎসর্গ করেন? বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। এরপর আসি দোলন চাপা। দোলন চাপা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? দোলন চাপা কাব্যগ্রন্থ তার নিজের দ্বিতীয় স্ত্রী আশালতা সেনগুপ্ত, যাকে তিনি ভালোবেসে নাম দিয়েছিলেন দোলন দুলি, তাকে উৎসর্গ করেন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে দোলন চাপা কাব্যগ্রন্থটি নজরুল কাকে উৎসর্গ করেন, হবে আশালতা সেন গুপ্তকে। আশালতা সেন গুপ্তকে, যাকে তিনি ভালোবেসে নাম দিয়েছিলেন দোলন দুলি। নাম দিয়েছিলেন কি? দোলন দুলি। নজরুল প্রথম বিয়ে করেছিলেন ফজিলতুন্নেসাকে। কাকে বিয়ে করেছিলেন? সৈয়দা খাতুনকে বিয়ে করেছিলেন। এই সৈয়দা খাতুনকে তিনি ভালোবেসে নাম দিয়েছিলেন নার্গিস। আর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল আশালতা সেন গুপ্ত, যাকে তিনি ভালোবেসে নাম দিয়েছিলেন দোলন দুলি। ওকে, বিবিসি বাংলা বিভাগ কর্তৃক পরিচালিত একটা জরিপ হয়, একটু আগে পড়াইছি। রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে ছিলেন দ্বিতীয়, আমাদের নজরুল সাহেব হচ্ছেন তৃতীয়। লেখা আছে দেখেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুল তৃতীয়, রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয়। রবীন্দ্রনাথ ঠাকুর কত? দ্বিতীয়। ওকে, এরপর আমরা একটু আসি, খেয়াল করি কবি একটু খেয়াল করি, কবি সাহিত্য জীবন শুরু করেন কোথা থেকে? কবি সাহিত্য জীবন শুরু করেন করাচি থেকে। কোথা থেকে? করাচি থেকে। মাত্র 12 বছর বয়সে তিনি লেটু গানের দলে যোগ দেন। কোন গানের দলে যোগ দেন? লেটু গানের দলে যোগ দেন। তিনি রচনা করেন কি? তিনি রচনা করেন পালা গান। কি রচনা করেন? পালা গান রচনা করেন। নজরুলের প্রথম স্ত্রীর নাম কি? নজরুলের প্রথম স্ত্রীর নাম হচ্ছে সৈয়দা খাতুন, যিনি ভালোবেসে নাম দিয়েছিলেন নার্গিস আনাম। নার্গিস আনাম।
নজরুলের দ্বিতীয় স্ত্রীর নাম কি? নজরুলের দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে আশালতা সেনগুপ্ত, যাকে তিনি ভালোবেসে নাম দিয়েছিলেন দোলন দুলি। নজরুল ভালোবেসে এই দোলন দুলিকে প্রমিলা নামেও ডাকতেন। কি নামে ডাকতেন? প্রমিলা নামেও ডাকতেন। আপনারা ভালোবেসে কে কি নাম দেন বলেন তো দেখি, কমেন্ট করেন। ভালোবেসে নাম দেন সুইটি, বিউটি, ময়না পাখি, টিয়া পাখি, তাই না? তো আমাদের নজরুল সাহেব ভালোবেসে নাম দিয়েছিলেন কি? তার বউয়ের নাম দিয়েছে প্রমিলা। বউয়ের নাম দিয়েছে কি? প্রমিলা। তারপর একটু খেয়াল করি, নজরুল দৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন। কোন দৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন? নজরুল সন্ধ্যা দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক ছিলেন। সন্ধ্যা দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক ছিলেন। এই পত্রিকা তার সঙ্গে যুক্ত ছিলেন কে? কমরেড মুজাফফর আহমেদ এবং শেরে বাংলা একে ফজলুল হক যুক্ত ছিলেন। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে নজরুলের কোন পত্রিকা, কোন দৈনিক পত্রিকার সাথে শেরে বাংলা একে ফজলুল হক যুক্ত ছিলেন, পরীক্ষা যদি প্রশ্ন আসে নজরুলের কোন পত্রিকার সঙ্গে কমরেড মুজাফফর আহমেদ যুক্ত ছিলেন, হবে কোন পত্রিকা? দৈনিক নবযুগ পত্রিকা। সন্ধ্যা ও দৈনিক নবযুগ পত্রিকা, দৈনিক নবযুগ পত্রিকা। তার সম্পাদনায় অর্ধ সাপ্তাহিক একটা পত্রিকা আছে। অর্ধ সাপ্তাহিক পত্রিকার নাম হচ্ছে ধূমকেতু। অর্ধ সাপ্তাহিক মানে কি? যেটা 4 দিন পর পর প্রকাশিত হয়। 4 দিন পর পর প্রকাশিত হয়, এই পত্রিকাকে বলা হয় অর্ধ সাপ্তাহিক পত্রিকা। কি বলা হয়? অর্ধ সাপ্তাহিক পত্রিকা। এরপরে আসি 1925 সালে মহাত্মা গান্ধীর মাধ্যমে কংগ্রেস দলে তিনি যোগদান করেন। কোন দলে যোগদান করছে? কংগ্রেস দলে। আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রাজনীতি করছে, সরি কাজী নজরুল ইসলাম কিন্তু রাজনীতি করছেন, এমপি ইলেকশনও করছেন ফরিদপুর আসন থেকে, ঠিক আছে? কিন্তু হাইরা গেছে, জিততে পারে নাই, টেয়া পয়সা নাই তো। গরিব মানুষের কেউ ভোট দেয়? ভোট দেয় না, বাঙালি না, গরিব মানুষের ভোট দেয় না রে। তাহলে তো আমি নির্বাচনে দাঁড়াইতাম, আমি তো এমপি ইলেকশন করতাম যদি ভোট দিত। টেয়া না থাকলে ভোট দেয় না। ওকে, একটু খেয়াল করি ধূমকেতু। এরপর আসি দেখেন 1926 সালে নভেম্বর মাসে ফরিদপুর থেকে, দেখছেন ফরিদপুর থেকে তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কার সাথে? তমিজউদ্দিন খানের সাথে পরাজিত হন। তমিজউদ্দিন খানের সাথে তিনি ফরিদপুর আসন থেকে নির্বাচন করেন। ফরিদপুরের কারা কারা আছো কমেন্ট করো। আমাদের এই নজরুল সাহেব কিন্তু ফরিদপুরে নির্বাচন করছে, আর নজরুল সাহেব কিন্তু দুইটা বিয়ে করছে আমাদের কুমিল্লাতে গিয়ে। তাহলে কুমিল্লার নারীদের প্রতি নজরুলের একটা আলাদা টান ছিল, তাই তো আমার বাড়ি কুমিল্লা। ওকে, বাংলা রণসঙ্গীতের রচয়িতাকে? বাংলা রণসঙ্গীতের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। বাংলা রণসঙ্গীতের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। আমাদের বাংলা জাতীয় সঙ্গীতের রচয়িতা আমরা পাইছি একটু আগে, এখন আমরা পাইছি রণসঙ্গীতের রচয়িতা। রণসঙ্গীতের রচয়িতা একটু খেয়াল করি, বাংলা রণসঙ্গীতের রচয়িতা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। ওই যে চল 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 আমরা পড়ছিলাম না, চল 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 উদ্যোগ করে বাদে মাদল, তাহলে এটা কার লেখা? নজরুলের লেখা। এই রণসঙ্গীত প্রথম প্রকাশিত হয় নতুনের গান নামে ঢাকার শিখা পত্রিকায়। কোন পত্রিকায়? শিখা পত্রিকায়। দেখছেন আমার এই বই থেকে প্রতি বছর পরীক্ষা প্রশ্ন আসে কি আসে না? এই শিখা পত্রিকার থেকে কি আসে? প্রশ্ন আসে। এই শিখা শব্দের অর্থ কি? শিখা শব্দের অর্থ হচ্ছে আগুন। আরে ভাই এটা তো বই না, এটা একটা আগুন। বই না, এটা একটা আগুন, পড়লেই বুঝবি এটা একটা বই না, এটা একটা আগুন। তাহলে একটু খেয়াল করি, ঢাকার শিখা পত্রিকা থেকে এই এই নতুনের গান নামে এই চল 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 বা রণসঙ্গীতটি প্রকাশিত হয়। প্রথম চরণ একটু খেয়াল করেন, প্রথম 21 চরণ রণসঙ্গীত হিসাবে গৃহীত হয়। তাহলে এই রণসঙ্গীত নতুনের গান নামে যে প্রকাশিত হয়েছে শিখা পত্রিকায়, কত চরণ রণসঙ্গীত হিসাবে নেওয়া হয়েছে? 21 চরণ, প্রথম 21 চরণ। আর জাতীয় সঙ্গীতের প্রথম কয় লাইন নেওয়া হয়েছিল? 10 লাইন। প্রথম 10 লাইন নেওয়া হয়েছিল জাতীয় সঙ্গীত, আর 21 লাইন নেওয়া হয়েছে রণসঙ্গীত। 21 লাইন নেওয়া হয়েছে রণসঙ্গীত। ভাই আপনার বাড়ি কই? আমার বাড়ি কুমিল্লা। আমাদের দুলাভাই হয়তো, নজরুল তো আমাদের দুলাভাই। একটু আসি, নজরুল আমাদের দুলাভাই হয়। ওকে, নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কি? নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম হচ্ছে তুর্কি মহিলার ঘুমটা খোলা। নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কি? নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম হচ্ছে তুর্কি মহিলার ঘুমটা খোলা। কবে এটা প্রকাশিত হয়েছে? কবে এটা প্রকাশিত হয়েছে? কার্তিক মাসে 1326 বঙ্গাব্দে। মূলত একটু খেয়াল করেন, তৎকালীন সময়ে নজরুলের সময়ে আমাদের আধুনিক তুরস্কের জনককে? আধুনিক তুরস্কের জনক হচ্ছে কামাল আতুতাই বা কামাল পাশা। কামাল আতুতাই বা কামাল পাশা। আমাদের এই কামাল পাশা একদিন তার ওয়াইফকে নিয়ে আসছে। আমরা জানি তুরস্ক একটা মুসলিম কান্ট্রি, যেখানে মানুষ আগে পর্দা করত, ঘোমটা দিয়ে থাকতো, ঠিক আছে?
তারপর হচ্ছে আপনার ইয়ে করতো, যেমন পর্দা করতো, ড্রাইভিং লাইসেন্স ছিল না, নারীরা ঘরের বাইরে যাইতে পারতো না। কিন্তু একদিন কি করলো আমাদের কামাল আতুতায় যখন ক্ষমতায় আসলো, বা আধুনিক তুরস্কের জনক যে কামাল ভাই, মানে আমাদের কামাল পাশা যেদিন ক্ষমতায় আসলো, আয়সা বলতেছে তার নিজের ওয়াইফকে নিয়ে আসছে ওয়েস্টার্ন পোশাক পরায়া, একটা মুসলিম কান্ট্রিতে ওয়েস্টার্ন পোশাক পরায় নিয়ে আসছে। আইনা বলছে যে আজকে থেকে তোমরা চাইলে এরকম ভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবা, স্বাধীন পোশাক আশাক পরতে পারবা, ঠিক আছে? তোমরা চাইলে আজকে থেকে ড্রাইভিং করতে পারবা, গাড়ি রাস্তায় ড্রাইভিং করতে পারবা, তোমরা চাইলে আজকে থেকে বহির্বিশ্বে গিয়ে পড়াশোনা করতে পারবা, উচ্চশিক্ষার জন্য তোমরা বাইরে যাইতে পারবা, দেশের বাইরে যাইতে পারবা, ঘরের বাইরে যাইতে পারবা, তোমাদের ড্রেসের স্বাধীনতা দেওয়া হলো, তোমরা যে কোনো জামা কাপড় পরতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে এই যে আমরা আইসক্রিম ডান্স একটা দেখছি না, যে আইসক্রিম ডান্স, এই আইসক্রিম ডান্স কোথাকার? তুরস্কের। তাহলে এই তুরস্ক আগে ছিল মুসলিম কান্ট্রি, এখনো মুসলিম কান্ট্রি। আগে আমাদের এই তুরস্কেতে জামা কাপড় পর্দা করা লাগতো, বাইরে বেরোতে গেলে পর্দা করা লাগতো, আর এখন আমরা ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন ড্রেস পরে আমরা এই তুরস্কে চলাফেরা করে নারীরা। তো আমাদের এই তুরস্কের এই অবস্থা দেখে আমাদের নজরুল সাহেব বলছিল তুর্কি মহিলার ঘোমটা খোলা। কি বলছিল? তুর্কি মহিলার ঘোমটা খোলা। একটু খেয়াল করি, প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কি? নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম হচ্ছে যুগবাণী। নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কি? যুগবাণী। আর প্রবন্ধ গ্রন্থের নাম কি? একটু খেয়াল করি, নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধ, একটা হচ্ছে প্রবন্ধ, একটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। মনে রাখবেন, প্রবন্ধ গ্রন্থ মানে হচ্ছে প্রবন্ধের বই, এটা একটা কি? প্রবন্ধ গ্রন্থ মানে হচ্ছে একটা প্রবন্ধের বই, এটা একটা বই। প্রবন্ধের বই প্রকাশিত হয় এই যুগবাণী, প্রবন্ধ বইয়ের নাম হচ্ছে যুগবাণী। আর একটা প্রথম প্রবন্ধ হচ্ছে তুর্কি মহিলার ঘুমটা খোলা, তুর্কি মহিলার ঘুমটা খোলা। নজরুলের নিষিদ্ধকৃত প্রথম গ্রন্থের নাম কি? নজরুলের নিষিদ্ধকৃত প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বিষের বাসী। নাম কি? বিষের বাসী। এই গ্রন্থটি প্রকাশিত হয় আগস্ট মাসের 1924 সালে আগস্টে, আবার এটা অক্টোবরে গিয়ে নিষিদ্ধ করা হয়। এই 1924 সালে অক্টোবরে এই গ্রন্থটা নিষিদ্ধ করা হয়, নিষিদ্ধ করা হয়। ওকে, এরপরে একটু আসি আমরা, একটু আসি এরপরে। আমাদের এই নজরুলের নিষিদ্ধকৃত গ্রন্থ শুধু একটা না, নজরুলের নিষিদ্ধকৃত গ্রন্থ 5টা। নজরুলের নিষিদ্ধকৃত গ্রন্থ কয়টা? 5টা নিষিদ্ধকৃত গ্রন্থ আছে। নজরুলের গ্রন্থ নিষিদ্ধ হয়েছে 5টা। কয়টা? 5টা। কি কি গ্রন্থ আছে একটু খেয়াল করি। প্রথমে আছে যুগবাণী। কি আছে? যুগবাণী, বিষের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু। এই হচ্ছে আমাদের 5টা নিষিদ্ধ গ্রন্থ। এই গ্রন্থগুলো মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন কিভাবে? মনে রাখার টেকনিক হচ্ছে মনে রাখার টেকনিক হচ্ছে যুগবাণী বিষের বাসী দিয়ে ভাঙার গান গাইতে গিয়ে প্রলয় শিখার ভয়ে চন্দ্রবিন্দুর কাছে আশ্রয় নেয়। তাহলে যুগবাণী বিষের বাসী দিয়ে ভাঙার গান গাইতে গিয়ে প্রলয় শিখার ভয়ে চন্দ্রবিন্দুর কাছে আশ্রয় নেয়। জাস্ট এই লাইনটা যদি আপনি মাথায় রাখতে পারেন, আশা করি আপনি এই নিষিদ্ধকৃত 5টা গ্রন্থের নাম মনে রাখতে পারবেন। তাহলে যুগবাণী কি করছে? যুগবাণী বিষের বাসী দিয়ে ভাঙার গান গাইতে গিয়ে প্রলয় শিখার ভয়ে চন্দ্রবিন্দুর কাছে আশ্রয় নেয়। যুগবাণী বিষের বাসী দিয়ে ভাঙার গান গাইতে গিয়ে প্রলয় শিখার ভয়ে চন্দ্রবিন্দুর কাছে আশ্রয় নেয়। তাহলে এই টেকনিকের মাধ্যমে আপনি চাইলে কি করতে পারবেন? এই টেকনিকের মাধ্যমে আপনি চাইলে কি করতে পারবেন? এই টেকনিকের মাধ্যমে আপনি চাইলে আমাদের এই নিষিদ্ধ গ্রন্থগুলো মনে রাখতে পারবেন। এরপর আসি, এই যে নজরুলের পত্রিকা, সন্ধ্যা পত্রিকা কার লেখা? নজরুলের লেখা। দৈনিক নবযুগ কার লেখা? নজরুলের লেখা। ধূমকেতু কার লেখা? ধূমকেতু হচ্ছে অর্ধ সাপ্তাহিক পত্রিকা, কার লেখা? নজরুলের লেখা। লাঙল কার লেখা? লাঙল নজরুলের লেখা। যুগবাণী কার লেখা? যুগবাণী আমাদের নজরুল সাহেবের লেখা, নজরুল সাহেবের লেখা। ওকে, এরপর আসি আমাদের নজরুলের উপন্যাস। নজরুলের উপন্যাস মনে রাখবেন কিভাবে? আরে ভাই, নজরুলের উপন্যাস মনে রাখার টেকনিক তো খুব ইজি। নজরুলের উপন্যাস মনে রাখার টেকনিক হচ্ছে বাকুম। আমাদের কবুতররা কি করে? কবুতর বলে বাক বাকুম, বাক বাকুম, বাক বাকুম। এই বাকুম থেকে মনে রাখতে পারবেন আমাদের নজরুলের উপন্যাসের নাম। বাতে বাদনহারা, কুতে হচ্ছে কুহিলিকা, মতে মৃত্যু ক্ষুধা। তাহলে মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে বাকুম। মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে বাকুম, বাকুম। তাহলে বাতে হচ্ছে বাদনহারা, কুতে হচ্ছে কুহিলিকা, মতে হচ্ছে মৃত্যু ক্ষুধা। তাহলে নজরুলের উপন্যাস মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে বাকুম। মনে রাখার টেকনিক কি? বাকুম। মনে রাখার টেকনিক কি? বাকুম। তাহলে কুহিলিকা, মৃত্যু ক্ষুধায় বাদনহারা, মনে রাখার টেকনিক বাকুম। বাদনহারা, কুহিলিকা, মৃত্যু ক্ষুধা, এগুলো হচ্ছে নজরুলের প্রকাশিত উপন্যাসের নাম। সালগুলো হালকা করে একটু দেখে যাবেন, পরীক্ষায় আসলেও আসতে পারে। এরপর আসি আলেয়া। দেখেন এর মধ্যে দেখেন আলেয়া হচ্ছে তার একটি গীতিনাট্যের নাম। পুতুলের বিয়ে, মধুমালা এবং ঝিলমিলি, এগুলো হচ্ছে তার নাটকের নাম। পরীক্ষায় যদি প্রশ্ন আসে নজরুলের নাটকের নাম কি? নজরুলের নাটকের নাম কি? নাটকগুলো মনে রাখবেন কিভাবে? দেখেন, আলেয়ার পুতুলের বিয়েতে মধুমালা এবং ঝিলমিলিকে নিমন্ত্রণ জানানো হলো।
আলেয়ার পুতুলের বিয়েতে মধুমালা এবং ঝিলমিলিকে নিমন্ত্রণ জানানো হলো। এই টেকনিকের মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা, ঝিলমিলি, এগুলো হচ্ছে তার নাটকের নাম। এগুলো কিসের নাম? নাটকের নাম। এগুলো কিসের নাম? নাটকের নাম। এরপর সেই কাব্যগ্রন্থ অগ্নিবীণা, তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা। এই যে কাব্যগ্রন্থগুলোর নাম, আমাদের নজরুল সাহেব তো ছিলেন কবি, তিনি কি ছিলেন? কবি। এই কবিরা কবিতা লিখে, উপন্যাসিক উপন্যাস লিখে, আর কথা সাহিত্যিক তিনি কি লিখে? কথা সাহিত্য, গল্প, ছড়া এগুলো রচনা করে। তো আমাদের এই নজরুল সাহেব তো মূলত কবি হিসেবে পরিচিত ছিলেন। আর আমাদের রবীন্দ্রনাথ ছিল বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নাই যেখানে তিনি লিখেন নাই, একমাত্র তিনি রচনা করেন নাই মহাকাব্য। এছাড়া বাংলা সাহিত্যের সকল শাখায় তার অবদান ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতেন, তিনি কাব্যগ্রন্থ রচনা করতেন। এর মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটি নজরুলের কাব্য নয়, নিচের কোনটি নজরুলের উপন্যাস নয়, নিচের কোনটি নজরুলের নাটক নয়, এইগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। এই কাব্যগ্রন্থগুলোর নাম অনেক শিক্ষার্থীর মনে থাকে না। আজকে একটা টেকনিক বলে দেব, ইনশাল্লাহ সারা জীবন আপনার কাব্যগ্রন্থ মনে থাকবে। আর নজরুল থেকে পরীক্ষা প্রশ্ন আসলে আপনার এটার জন্য প্লাস পয়েন্ট থাকবে, কারণ নজরুল থেকে পরীক্ষা প্রশ্ন আসলে এই ক্লাস যদি মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ তোমার মনে থাকবে। যেমন আসি, আমরা বললাম সাম্যবাদী, কি বললাম? সাম্যবাদী। একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, এদিকে খেয়াল করেন কিভাবে মনে রাখবেন নজরুলের কাব্যগ্রন্থগুলো। আমি আপনাকে একটা গল্প বলবো এখন, 4 পর্বের গল্প। এই গল্পের মাধ্যমে আপনি কাব্যগ্রন্থগুলো মনে রাখবেন। আমরা জানি নজরুল কিরকম মানুষ। নজরুল হচ্ছেন একজন সাম্যবাদী মানুষ। নজরুল কিরকম মানুষ? তিনি একজন সাম্যবাদী মানুষ। তিনি একদিন সন্ধ্যাবেলা, কখন? সন্ধ্যাবেলা গিয়েছেন ছায়ানটে। ছায়ানট কোথায়? এই যে ধানমন্ডি 32-এ একটা ছায়ানট আছে, যেখানে নাট্য সংগঠন, এটাতে নাচ গান এগুলো শেখানো হয়। তাহলে নজরুল একদিন সন্ধ্যাবেলা গিয়েছেন ছায়ানটে, এখানে গিয়ে তিনি কি করছেন? প্রথমে বীণা বাজাইছেন, কনসার্ট আর কি, কনসার্টে প্রথমে বীণা বাজাইছেন, তারপর কি বাজাইছে? বাঁশি বাজাইছে, তারপর কি করছে? তিনি গান গাইছে। কিসের গান? ভাঙার গান। তাহলে নজরুল কিরকম মানুষ? সাম্যবাদী মানুষ। তিনি একদিন সন্ধ্যাবেলা গিয়েছেন ছায়ানটে, সেখানে গিয়ে তিনি বীণা বাজাইছেন, সেখানে গিয়ে তিনি বাঁশি বাজাইছেন, সেখানে গিয়ে তিনি গান গাইছেন। কিসের গান? ভাঙার গান। সেই গান শুনে তৎকালীন সময়ে দুজন বিখ্যাত নায়িকা সঞ্চিতা এবং দোলন চাপা, তাদের দুইজনের ভালো লাগছে। কি লাগছে? ভালো লাগছে। তারা কি করে? এই ভালো লাগাতে তারা দুইজন দুইটা ফুল নিয়ে আসছে, একজন ঝিঙে ফুল এবং রাঙা জবা, দুইটা ফুল এনে তাকে প্রপোজাল জানাইছে। নজরুল সেই প্রপোজাল পেয়ে তার মনে 4টা সিনড্রোম দেখা দেয়। কি কি দেখা দেয়? তার মনে প্রলয় শিখার মতো ঝড় শুরু হয়। কিসের মতো ঝড়? প্রলয় শিখার মতো ঝড় শুরু হয়। তার মনে সাগরের ঢেউ শুরু হয়। সাগরের ঢেউকে বলা হয় সিন্ধু হিন্দুল। তার মনে সিন্ধু হিন্দুল শুরু হয়। তার মনে পুবের হাওয়া বইতে থাকে। কিসের হাওয়া? পুবের হাওয়া। তাহলে এই 4টা সিনড্রোম দেখা দেয়। নজরুল এই ফুল নিয়ে কনসার্ট শেষে রাত 12টায় মিটিমিটি হাসতে হাসতে বাড়ি যাচ্ছিল। তো হাসতে হাসতে বাড়ি যাচ্ছিল, অফকোর্স রাত 12টা বাজে, তার তখন লাইট নাই, অন্ধকারে কিভাবে বাড়ি যাবে? সে বাড়ি যাবে নতুন চাঁদের আলো দেখে। কিসের আলো দেখে? নতুন চাঁদের আলো দেখে। আর এই অল্প আলোতে সর্বহারা ডাকাত দল কি করছে? তাকে অ্যাটাক করছে। ডাকাত দলের নাম হচ্ছে সর্বহারা চক্রবাক। তারা কি করছে? নজরুলকে অ্যাটাক করছে। করে বলছে, হে নজরুল, কি আছে তোমার কাছে, বের করো। নজরুল বলছে, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, বলে চিল্লা ফাল্লা শুরু করছে। ডাকাত তো বলছে, উরি বাপরে বাপ, নজরুল তো কনসার্ট থেকে আসছে, মেলা টাকা পয়সা নিয়ে আসছে, নজরুলের বাইদা ফেল। নজরুলকে কি করবে? বাঁধবে। বাঁধবে কি দিয়ে? জিঞ্জির দিয়ে। জিঞ্জির শব্দের অর্থ হচ্ছে শিকল। জিঞ্জির শব্দের অর্থ কি? শিকল। শিকল দিয়ে বাইদা ফেলছে। বাইদা নজরুলের পকেট চেক করে দেখে নজরুলের কাছে 2 টাকাও নাই। নজরুলের কাছে মাত্র 2টা ফুল আছে, রাঙা জবা, ঝিঙে ফুল। নজরুলকে প্রশ্ন করলো ডাকাত দল, হে নজরুল, এত চিল্লা হল্লা করলা, তোমার মূল্যবান সম্পদ কই? বলছে, এগুলোই আমার মূল্যবান সম্পদ। বলছে, রাখ তোর মূল্যবান সম্পদ। কি করছে? এই ফণি মনসা গাছের ডাল দিয়ে নজরুলকে ইচ্ছে মতো পিটাইছে। পিটানোর পর তাকে উদ্ধার করছে কে? এই চিত্তনামা দীনবন্ধু চিত্তরঞ্জন দাস তাকে উদ্ধার করছে, এবং সে বাড়ি আইসা সে মরু ভাস্কর নামে একটি কাব্যগ্রন্থ রচনা করছে। মরু ভাস্কর হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মজীবনীমূলক একটি গ্রন্থ, যা সর্বপ্রথম কাজী নজরুল ইসলাম রচনা করে। আমার এই গল্পটা যদি আপনার মাথায় থাকে, আপনি 1 সেকেন্ডে আপনার বলতে পারবেন নজরুলের কাব্যগ্রন্থ কোনটা। আমি বলে দিচ্ছি, নজরুল সাম্যবাদী মানুষ। তিনি একদিন সন্ধ্যাবেলা গিয়েছেন ছায়ানটে, ছায়ানটে গিয়ে প্রথমে বাজাইছে বীণা, তারপর বাজাইছে বাঁশি, তারপর গাইছে গান। সেই গান শুনে সঞ্চিতা এবং দোলন চাপা দুইজন ঝিঙে ফুল এবং রাঙা জবা ফুল দিয়ে প্রপোজাল জানায়। সেই প্রপোজাল পেয়ে নজরুলের মনে প্রলয় শিখার মতো ঝড় শুরু হয়, সিন্ধু হিন্দুল শুরু হয়, পুবের হাওয়া বইতে থাকে। সে একদিন বাড়ি যাচ্ছিল রাতের বেলা, সন্ধ্যাবেলা বা রাতের বেলা, কিসের আলো দেখে? নতুন চাঁদের আলো দেখে। তাকে সর্বহারা চক্রবাক ডাকাত দল ধরছে, জিঞ্জির দিয়ে বাঁধছে, ফণিমনসা গাছের ডাল দিয়ে পিটাইছে। দীনবন্ধু চিত্তরঞ্জন দাস তাকে উদ্ধার করছে এবং মরু ভাস্কর তিনি রচনা করছে। এই ছিল আমাদের এই কাহিনী। এই কাহিনীর মাধ্যমে আমি আশা করি আপনারা রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম সাহেবের সকল কাব্যগ্রন্থের নাম মনে রাখতে পারবেন। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? রেসপন্স পাচ্ছি না। ক্লাস কি অফ করে দিব? ক্লাস কি অফ করে দিব বলেন তো দেখি। অনেক পড়ে ফেলছেন না? অফ করে দেই? আচ্ছা ঠিক আছে।
একটু আসে আমাদের নজরুল সাহেবের এই যে টেকনিকটা দেখছেন, আমি যে গল্পটা বলছি গল্পের টেকনিকটা আমার বইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কিভাবে কিভাবে পড়বেন, আপনার বই হচ্ছে বলে যে দ্য বুক ইজ অলওয়েজ ডেড, বই নাকি সবসময় মৃত, বই নাকি সবসময় মৃত, আর এই মৃত বইয়ে প্রাণ দেয় শিক্ষক। আমার বইটাকে আমি জীবন্ত করে তুলছি, যা গল্প মুখ দিয়ে বলছি তা বইয়ে লিখে দিছি, আপনি যেন নিজে নিজে পড়েও যেন বুঝতে পারেন। ওকে, তো আমরা আসি একটু, আমরা এই গল্পটা শিখলাম, আমরা গল্পটা শুনলাম, এখন আসি নজরুলের। বলছে অগ্নিবীণা তার প্রথম প্রথম বলছে অগ্নিবীণা প্রথম কবিতা কি? অগ্নিবীণার প্রথম কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস। ওকে, এরপর আসি শিউলিমালা, তার গল্প গ্রন্থের নাম আছে কিছু। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল, শিউলিমালা, ব্যথার দান, রিক্তের বেদন, জিনের বাচ্চা, এগুলো হচ্ছে তার গল্পের নাম, গল্প বা গল্প গ্রন্থের নাম। এর মধ্যে প্রথম প্রকাশিত গল্প গ্রন্থের নাম হচ্ছে ব্যথার দান, যা প্রকাশিত হয় 1922 সালে। কত সালে? 1922 সালে। তার অনুবাদ গ্রন্থ আছে দুইটা, নজরুলের অনুবাদ গ্রন্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে রুবাইয়াত উমর খৈয়াম, আর একটা হচ্ছে রুবাইয়াত ই ওমর হাফেজ। রুবাইয়াত ই ওমর খৈয়াম, রুবাইয়াত ই ওমর হাফেজ। এরপর আসি নজরুলের পুরস্কারগুলো একটু দেখি, নজরুল কি কি পুরস্কার পাইছে, নজরুল কি কি পুরস্কার পাইছে একটু দেখো। নজরুলের কি কি পুরস্কার পাইছে একটু খেয়াল করি সবাই। নজরুলের পুরস্কার, যে নজরুল সাহেব কি কি পুরস্কার পাইছে একটু খেয়াল করেন। জগত্তারিণী স্বর্ণপদক পাইছে 1945 সালে। তিনি পদ্মভূষণ পুরস্কার পান ভারত সরকার কর্তৃক 1960 সালে। তিনি ডিলিট উপাধি পান রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে। তিনি ডিলিট উপাধি বা ডক্টর অফ লিটারেচার পুরস্কার পান 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরীক্ষায় এবছর একটা প্রশ্ন আসবে, মাস্ট লিখে রাখেন, খাতায় লিখে রাখেন। এই প্রশ্নটা না আসলে, এই দেখো, এই প্রশ্নটা না আসলে আমি জরিমানা দিব। দেখেন, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা আসবে, একটা প্রশ্ন আসবে, একটু খেয়াল করেন। আমি জাস্ট আপনাদেরকে বলে দেই, এই প্রশ্নটা পরীক্ষায় কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসবেই, আসবেই, আমি কনফিডেন্সের সহিত বলছি, আসবেই। খেয়াল করেন, লিখে রাখেন, লিখে রাখেন, 100% শিওর এই প্রশ্নটা আসবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসাবে নজরুল কলকাতা থেকে ঢাকায় আসেন 1972 সালে। 24 মে, 72 সালের 24 মে। এরপর থেকে তিনি বাংলাদেশেই ছিলেন, এরপর থেকে তিনি কই ছিলেন? বাংলাদেশেই ছিলেন। ওকে, এরপরে আসি নজরুল সাহেবকে একটু খেয়াল করেন। নজরুল সাহেবকে জাতীয় সম্বর্ধনা দেওয়া হয় 1929 সালে। কত সালে? 1929 সালের 15ই ডিসেম্বর, 1929 সালে 15ই ডিসেম্বর। এরপর দেখেন, কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসাবে ঘোষণা দেওয়া হয়, জাতীয় কবি হিসাবে ঘোষণা দেওয়া হয় কত সালে? এই 1974 সাল যখন আসছে তখন, 72 সালে যখন আসছে তখন। কিন্তু জাতীয় কবি হিসাবে ঘোষণা করলেও, তবে তৎকালীন সময়ে তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় নাই। কি দেওয়া হয় নাই? জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় নাই। তাহলে এই জাতীয় কবির মর্যাদা কবে দেওয়া হয়েছে? জাতীয় কবির মর্যাদা দিল এটা গ্যাজেট প্রকাশনে। তৎকালীন সময়ে বলছে যে জাতীয় কবি, জাতীয় কবি, কিন্তু গ্যাজেট প্রকাশিত হয় নাই, সরকারি খাতায় কোনো নাম আসে নাই। তাহলে কি হবে? গ্যাজেট প্রকাশিত হয়েছে এই রিসেন্ট সময়, 2 জানুয়ারি 2025 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে জাতীয় কবি হিসাবে গ্যাজেট প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসাবে গ্যাজেট প্রকাশিত হয় 1925 সালে। এই যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর এই কাজী নজরুল ইসলামকে গ্যাজেটভুক্ত করা হয়, তিনি একজন জাতীয় কবি হিসাবে। ওকে, আর অল্প কিছুক্ষণ আমরা একটু দেখি। ওকে, এরপর আপনারা কি করবেন, আপনারা এই 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 একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, এই শব্দ অর্থগুলো আপনি একটু বাসায় পড়বেন। আমার পদ থেকে পরীক্ষা কি কি প্রশ্ন আসতে পারে আমি একটু বলে দেই। আমার পদ থেকে আপনারা কি কি পড়বেন। আমার পদ থেকে দেখেন, প্রবন্ধ আছে, প্রবন্ধ থেকে পড়বেন। এই প্রবন্ধটি নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে। এটা নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল কাব্যগ্রন্থ না, এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে। কোথা থেকে? রুদ্রমঙ্গল, সবাই একটু লিখেন, রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? রুদ্রমঙ্গল। এই আমার পথ প্রবন্ধটি নেওয়া হয়েছে রৌদ্রমঙ্গল, সবাই একটু লিখে রাখেন, রৌদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে, রৌদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে। মূল বাণী, এই গল্পের এই প্রবন্ধের মূল বাণী হচ্ছে, মূল বাণী, মর্মবাণী, উপজীব্য বাণী হচ্ছে সত্যকে ধারণ করা, সত্যকে ধারণ করা। বিষয়বস্তু কি? মানব মুক্তির লক্ষ্যে আমিত্বের শক্তিকে জাগ্রত করা হচ্ছে এই বিষয়বস্তু, এই প্রবন্ধের বিষয়বস্তু। প্রবন্ধে আমার পথ বলতে কি বোঝানো হয়েছে? প্রবন্ধে আমার পথ বলতে বোঝানো হয়েছে সত্যের পথকে বোঝানো হয়েছে। আমার পথ সম্বন্ধে, আমার পথ প্রবন্ধে মূল বিষয় কি? আত্মসত্য অর্জন করা, আত্মসত্য অর্জন করা। ভুলের মধ্য দিয়ে কি পাওয়া যায়? ভুলের মধ্যে দিয়ে সত্যকে পাওয়া যায়। একটু খেয়াল করেন, প্রাণ প্রাচুর্যের উৎসকে পাওয়া যায় সত্যের মধ্যে দিয়ে। লেখক আমার পথ বলতে কি বুঝিয়েছেন? লেখক আমার পথ, লেখকের পথ দেখান কে? লেখকের পথ দেখানো হচ্ছে তার সত্য। লেখকের পথ দেখান কে? সত্য। যাত্রা শুরুর আগে লেখক সালাম
নমস্কার জানান কাকে? সত্যকে। যাত্রা শুরুর আগে লেখক সালাম নমস্কার জানান কাকে? সত্যকে। গান্ধীজি বলেছেন আমি আছি বলতে কি বুঝাচ্ছেন? আমি আছি বলতে বুঝাচ্ছেন সত্যের পথকে বুঝাচ্ছেন। আগুনের সম্বর্জনা প্রযোজ্য কেন? মিথ্যাকে দূর করার জন্য। আমার প্রবন্ধে আমি ভাবনা বিন্দুতে উচ্ছ্বাস জাগায় কে? সিন্দুর। অতিরিক্ত বিনয় মানুষকে কি করে? অতিরিক্ত বিনয় মানুষকে ছোট করে। অতিরিক্ত বিনয়, যে পাঁচ আটা না, এটা হচ্ছে বিনয় মানুষকে ছোট করে। কি করে? ছোট করে। অতিরিক্ত বিনয় মানুষকে কি করে? আসতে পারে এবার পরীক্ষায়, ছোট করে। আর কি করবেন? আপনাদের কাজ হচ্ছে এই গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো, যেমন গো শব্দের অর্থ কি, গর্জন, কুর্নি শব্দের অর্থ কি, সম্মান করা, আগুনের জান্ডা শব্দের অর্থ কি, কান্ডারি শব্দের অর্থ কি, বেদ বাক্য শব্দের অর্থ কি, পরম সত্য, সম্বর্জন শব্দের অর্থ কি, মেকি শব্দের অর্থ মিথ্যা বা কপট, বৈষম্য শব্দের পরীক্ষা আসতে পারে, বৈষম্য শব্দের অর্থ কি, প্রভেদ বা পার্থক্য। আজকে আমরা মোটামুটি 13 পেজ পর্যন্ত পড়াইলাম। আশা করি আগামী ক্লাসে আমরা আগামীকাল ঠিক রাত ঠিক সন্ধ্যা 7:30 আপনাদের সাথে দেখা হচ্ছে। আগামীকাল ঠিক সন্ধ্যা 7:30 আপনাদের সাথে দেখা হচ্ছে। যারা আমাদের সাথে যুক্ত হতে চান ইনশাল্লাহ যুক্ত হবেন। আর আপনাদের কিন্তু প্রতিদিন আমাদের এই বইয়ের উপর পেজ ভিত্তিক এক্সাম হয়। কয়টায়? পেজ ভিত্তিক এক্সাম হয় 9:30। তার মানে 7:30 হচ্ছে আপনার ক্লাস। 7:30 মানে হচ্ছে রাশেদ স্যারের বাংলা ক্লাস। আর 9:30 মানে হচ্ছে আমাদের এক্সাম, ফ্রি এক্সাম। আর আপনারা যারা এখন থেকে গুচ্ছর প্রস্তুতি, আপনাদের যাদের অনেকের টার্গেট থাকে ভাই আমি গুচ্ছর প্রস্তুতি নিচ্ছি, আমি গুচ্ছতে পড়বো। কোথায় পড়বো? গুচ্ছতে পড়বো। কোথায় পড়বো? গুচ্ছতে পড়বেন। আপনাদের অনেকেরই টার্গেট থাকে যে আমি ভাই গুচ্ছতে পড়বো, তাহলে গুচ্ছতে যারা পড়বেন তাদেরকে আমি বলি গুচ্ছর জন্য আমাদের একটা ব্যাচ চালু হয়েছে। গুচ্ছের জন্য আমাদের একটা ব্যাচ চালু হয়েছে, যেই ব্যাচে আমরা বাংলা ইংরেজি এবং জিকে, বাংলা ইংলিশ জিকে 3টি সাবজেক্ট আমরা পড়াবো মাত্র 999 টাকায়। মাত্র 999 টাকায়। যারা পড়তে চান আমি পড়াবো বাংলা, আপনাদের জন্য ইংলিশ এবং জিকের জন্য স্পেশাল টিচার আছেন। আমরা এটা পরে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন, চিনেন এবং একজন পরিচিত মুখকে আপনারা নিয়ে আসবো। কোর্স ফি মাত্র 999 টাকা। যারা ভর্তি হতে চান 01814443392 নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর যারা শিক্ষা বইটা অর্ডার করতে চান তারাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। কেন? ওকে, যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চান তারা আপনারা যোগাযোগ করবেন। আর আমাদের কথা হচ্ছে যে ভাই শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতির জন্য আপনার কি দরকার? শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতির জন্য দরকার আপনার গুছানো একটি সাজেশন। এই সাজেশন বইগুলো আপনারা শেষ মুহূর্তে পড়বেন। কি আছে? যেমন শিক্ষা, বাংলার জন্য শিক্ষা ফাইনাল সাজেশন পড়বেন, এবং ইংরেজির জন্য আপনারা ইমোস ইংলিশ পড়তে পারেন, এবং জিকের জন্য আপনারা মিহিরস জিকে ফাইনাল সাজেশন বইটা পড়বেন। এবং যারা আপনারা ইংলিশ ভার্সন জিকে খুঁজতেছেন, বিউপিতে পরীক্ষা দিবেন, বিউপির জন্য আমাদের ইংলিশ ভার্সন জিকে অদম্য বইটি আছে। যারা এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি দ্রুত সংগ্রহ করে ফেলেন। সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বার 01814443392 নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। ঠিক আছে? অন্য কোথাও বিরক্ত করবেন না, আমাদের এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ 01814443392। এই নাম্বারে যোগাযোগ করবেন। বইটি পাওয়া যাচ্ছে রকমারিতে এবং আমাদের কাছে সরাসরি নিতে পারবেন। যারা এখনো বইটি সংগ্রহ করেন নাই, আমি এতক্ষণ ক্লাস নিছি সম্পূর্ণ শিক্ষা বইয়ের উপরে ক্লাস নিছি। আমরা শিক্ষা বইয়ের উপরে প্রতিদিন সন্ধ্যা 7:30 ক্লাস নেই, এবং সন্ধ্যা বা রাত 9:30 আমরা শিক্ষা বইয়ের উপর পেজ ভিত্তিক এক্সাম নেই। যারা যুক্ত হতে চান দ্রুত যুক্ত হবেন। আমরা 9:30 আমরা এই বইয়ের উপর আমরা এক্সাম নিচ্ছি, এক্সাম 2। আর আমরা 10টার সময় এই বইয়ের উপরে আমরা এতক্ষণ যা ক্লাস নিছি সম্পূর্ণ পিডিএফ আমরা দাগিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রিয় স্বপ্নজয়ী শিক্ষার্থীরা, তোমরা যারা তোমাদের দরকার একটি সাজানো গুছানো সাজেশন এবং প্রচুর মডেল টেস্ট সলভ করা, তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা শিক্ষা ফাইনাল সাজেশন অ্যান্ড মডেল টেস্ট বইটিতে থাকছে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশের সাথে 50 সেট মডেল টেস্ট, যা তোমার ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বইটি কিনলে তুমি পাবে আমাদের ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সাম দেওয়ার সুযোগ। বইটি পাওয়া যাচ্ছে বাংলাদেশের সকল অভিজাত লাইব্রেরিতে এবং অনলাইন শপে। তোমরা যারা বিশ্ববিদ্যালয় কিংবা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, লাইব্রেরিতে গিয়ে একবার হলো বইটি দেখার অনুরোধ রইল। বই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসিয়াল পেজে ইনবক্স করুন।